নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার 2.0 এর সেই রহস্য ঘেরা জগতে, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় অজানা কিছু প্রশ্নের দরজা, আর প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে থাকে অদেখা কোনো সত্য। এখানে ভয়ের চেয়ে বড় হলো কৌতূহল, আর উত্তর খোঁজার পথটাই সবচেয়ে রহস্যময়। তাহলে প্রস্তুত হন, আর মনোযোগ দিয়ে শুনুন, আর নিজেই খুঁজে নিন সত্যের ইঙ্গিত। শুরু হচ্ছে আজকের গল্প। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি লাইক বাটনটা চাপুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। সেদিন কলকাতার বুকে কালবৈশাখীর চরম তাণ্ডব চলছে। বিকেলের আকাশটা কোনো জাদুমন্ত্রে হঠাৎ কয়লার মতো কুচকুচে কালো হয়ে এলো, আর তার ঠিক পরক্ষণেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। হ্যারিসন রোডের আমাদের এই আস্তানায় আমি আর ব্যোমকেশ এখন নেহাতি নিঃসঙ্গ। বৌঠান দিন কয়েকের জন্য ওর দাদার বাড়িতে গিয়েছে, তাই বর্তমানে আমরা দুই মক্কেল কোনো মতে দিন গুজরান করছি। সংসারের গৃহিণীর অভাব যে কি ভয়ানক তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। রান্নার লোক পুঁটিরামও ছুটিতে। অগত্যা আজ সকালে ব্যোমকেশ নিজেই কোমর বেঁধে রান্নাঘরে ঢুকেছিল। তার সেই দুঃসাহসিক অভিযানের ফলস্বরূপ যে ডিম ভাজাটি আমার পাতে জুটল, সেটা মুখে দিয়েই আমি থমকে গেলাম। ব্যোমকেশের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললাম, মায়া, দীর্ঘ জীবনে বহু বিচিত্র বস্তু ভক্ষণ করেছি, কিন্তু এমন ডিম ভাজা কোনোদিনও খাইনি। তুমি তো রান্নার এক নতুন ইতিহাস সৃষ্টি করে ফেললে গো। ব্যোমকেশ বোধ হয় নিজের রন্ধন শৈলী নিয়ে মনে মনে বেশ গর্বিত ছিল। আমার কথা শুনে একটু সন্দিহান হয়ে শুধল, কথা না পেঁচিয়ে আসল কথাটা বলো তো, কি হয়েছে? নুন কি একটু বেশি হয়ে গেল? আমি হেসে ফেলে বললাম, নুন তো দাওনি ভায়া, নুনের কৌটো ভেবে বোধহয় চিনির বয়ামটাকেই উপর করে দিয়েছ। এই রেসিপির নাম হতে পারে সুইট এগ ফ্রাই। ব্যোমকেশ আকাশ থেকে পড়ল, অপ্রস্তুতভাবে জিভ কেটে বলল, ওটা চিনি ছিল? একদমই খেয়াল করিনি। আসলে ওই কালবৈশাখীর মেঘ দেখে মনটা একটু অন্যমনস্ক ছিল বোধ হয়। পুটিরামটা যে কবে আসবে, কালই একবার খোঁজ নিতে হবে, ওকে ফিরিয়ে আনা যায় কিনা। আমি জানালার বাইরে বৃষ্টিধারা দেখতে দেখতে বললাম, হ্যাঁ, অন্তত আমাদের রসনাল্লাদ বাঁচানোর জন্য হলেও ওকে দরকার। নইলে তোমার এই নিত্য নতুন রেসিপি খেতে থাকলে অচিরেই আমাকে কবিরাজের চিকিৎসা নিতে হবে। বাইরে বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। জানলার সার্সি বেয়ে জলের ধারা নেমে আসছে অবিরাম ধারায়। ব্যোমকেশ জানলার পাশের চেয়ারটায় হেলান দিয়ে বসে এক মনে সিগারেট টানছে। তার চোখের দৃষ্টি বাইরের ধূসর অন্ধকারের দিকে নিবদ্ধ, যেন সেই বৃষ্টির পর্দার আড়ালে কোনো জটিল রহস্যের জাল বুনছে সে। আমি টেবিলের একপাশে খাতা কলম নিয়ে বসে আছি। মাথায় একটা নতুন গল্পের প্লট ঘোরাঘুরি করছে ঠিকই, কিন্তু মেঘের সেই গুরুগম্ভীর গর্জন আর জানলার কপাটে বাতাসের ঝাপটায় মনোসংযোগ করা একেবারে দায় হয়ে দাঁড়িয়েছে। এমন সময় ঘরোয়া আবহাওয়াকে একটু স্বস্তি দিতে ঘরে ঢুকলো পুঁটিরাম। তার হাতে ধোঁয়া ওঠা 2 কাপ চা। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে ব্যোমকেশ ধোঁয়া ছাড়ল। তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হেসে বলল, অজিত, এই দুর্যোগের রাতে যখন আকাশ পাতাল এক করে বৃষ্টি নামছে, তখন কি কারো এই হ্যারিসন রোডের সিঁড়ি ভাঙা সম্ভব বলে মনে করো? আমি জানলার বাইরের প্রলয় কাণ্ড দেখে মাথা নেড়ে বললাম, ভায়া, সাধারণ বুদ্ধিতে বলে পাগল না হলে এই দুর্যোগে কেউ ঘর থেকে বেরোবে না, আর আমাদের এখানে তো কেউ নেমন্তন্ন খেতে আসবে না। ব্যোমকেশ মৃদু হাসল। তার ঠোঁটের কোণে একটা প্রচ্ছন্ন বিদ্রুপের আভা। দেখলে তো অজিত, এই কলকাতা শহরে পাগলের অভাব নেই, বিশেষ করে সেই সব পাগল যাদের প্রাণের সংশয় দেখা দিয়েছে, অথবা যাদের মনের শান্তি
কোনো নিগূঢ় রহস্যের ভারে পৃষ্ঠ হচ্ছে। ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই নিচের তলার সদর দরজায় সজোরে কড়া নাড়া শব্দ শোনা গেল। বৃষ্টির শব্দ ছাপিয়ে সেই আওয়াজ আমাদের কানে পৌঁছতেই ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে অর্থপূর্ণ এক চাহনি দিল। পুঁটিরাম নিচে গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পরেই ভারী জুতো আর ভিজে কাপড়ের সব শব্দ সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। ঘরের দরজায় এসে দাঁড়ালেন এক বৃদ্ধ ভদ্রলোক। পরনে একটা পুরনো ধাঁচে রাজকান, যা বৃষ্টির জলে ভিজে একেবারে গায়ের সঙ্গে সেঁটে গেছে। হাতে একটা জীর্ণ চামড়ার ব্যাগ, সেটাকে যেন তিনি আগলে রাখছেন কোনো অমূল্য সম্পদের মতো। ভদ্রলোকের চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট, কিন্তু কপালে চিন্তার রেখাগুলো এতই গভীর যে মনে হয় যেন কয়েক রাত তাঁর চোখে ঘুম নেই। ব্যোমকেশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে সৌজন্যের সঙ্গে বলল, আসুন, ভেতরে আসুন। পুটিরাম, ওনাকে একটা শুকনো তোয়ালে দাও তো চট করে। ভদ্রলোক ঘরের মাঝখানে এসে থমকে দাঁড়ালেন। কাঁপা কাঁপা গলায় নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, আপনার নামই নিশ্চয়ই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমার নাম রজনীকান্ত সেন। কাশিম বাজারের দিক থেকে অনেক কষ্টে আসছি আপনার কাছে। ব্যোমকেশ ওর দিকে চেয়ার এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, শান্ত হন রজনীবাবু, আগে একটু সুস্থির হয়ে বসুন। কাশিমবাজার থেকে এই দুর্যোগ মাথায় নিয়ে যখন এসেছেন, তখন নিশ্চয়ই সাধারণ কোনো কারণ নয়। রজনীকান্তবাবু চেয়ারে বসে তার হাতের চামড়ার ব্যাগটি শক্ত করে ধরলেন। বাইরের বিদ্যুতের চমক ওর ফ্যাকাশে মুখে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত দ্যুতি ছড়িয়ে গেল। ব্যোমকেশের তীক্ষ্ণ দৃষ্টি তখন আগন্তুকের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। রজনীকান্তবাবু চেয়ারে বসলেন ঠিকই, কিন্তু তার বসার ভঙ্গিতে ছিল এক চরম অস্থিরতা। তার হাত দুটো থরথর করে কাঁপছিল, যেন কোনো এক অদৃশ্য আতঙ্কে তার স্নায়ুগুলো অবশ হয়ে আসছে। একটু থিতু হয়ে তিনি তার পুরনো চামড়ার ব্যাগের চেনটা খুললেন। অত্যন্ত সন্তর্পণে ভেতর থেকে বের করে আনলেন একটি জীর্ণ পুরনো খাতা। খাতাটার মলাট ছিল পশুর চামড়ার তৈরি, যা সময়ের আবর্তে বিবর্ণ হয়ে গেছে। তবে সবচেয়ে ভয়ের বিষয় ছিল সেই মলাটের উপরে লেগে থাকা কয়েকটা কালচে রক্তের ছোপ। শুকিয়ে যাওয়া রক্তের সেই দাগগুলো যেন কোনো এক অশুভ পরিণতির সাক্ষী দিচ্ছে। রজনীকান্তবাবু খাতাটি টেবিলের উপরে রেখে অত্যন্ত নিচু আর কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, আমি সামান্য একজন শৌখিন ইতিহাসবিদ। পুরনো দিনের নথিপত্র আর ইতিহাসের ধ্বংসাবশেষের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। মাসখানেক আগে মুর্শিদাবাদের এক নির্জন অঞ্চলে এক পরিত্যক্ত নবাবী প্রাসাদের ধ্বংসস্তূপ ঘাঁটতে গিয়ে আমি এই পাণ্ডুলিপিটি পাই। এটা নবাব আলীবর্দী খাঁর আমলের। আমি যতটুকু পাঠোদ্ধার করতে পেরেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস এটি সেই সময়ের কোনো এক বিশাল গুপ্তধনের হদিশ দিচ্ছে। কিন্তু হায়, এই খাতাটি যেদিন থেকে আমার হাতে এসেছে সেদিন থেকেই আমার জীবনে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে। ব্যোমকেশ তার আধপোড়া সিগারেটটা অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে দিল। ওর চোখের মণি দুটো বিড়ালের মতো জ্বলে উঠল। সে ভুরু কুঁচকে ধীর গলায় প্রশ্ন করল, কিরকম দুর্যোগের কথা বলছেন আপনি? একটু বিশদভাবে খুলে বলুন। রজনীকান্তবাবু কপালে জমে থাকা ঘামটুকু রুমালে মুছে নিলেন। বাইরে তখন মেঘের ডাক আরো গম্ভীর হয়ে উঠেছে। তিনি বলতে লাগলেন, গত 3 দিনে আমার বাড়িতে দুবার চুরির চেষ্টা হয়েছে। চোর অন্য কোনো মূল্যবান জিনিসের দিকে হাত বাড়ায়নি। তাদের লক্ষ্য ছিল কেবল আমার পড়ার ঘরের আলমারি। আর গতকাল রাতের কথা তো ভাবলে এখনো শিউরে উঠছি। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখি শোয়ার ঘরের জানালার বাইরে বৃষ্টির আবছায়া অন্ধকারে দাঁড়িয়ে এক বিভৎস ছায়ামূর্তি। তার হাতে ছিল
একটি লম্বা ধারালো ছোরা। বিদ্যুতের আলোয় সেই ইস্পাতের ঝিলিক দেখে আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। আমার স্থির বিশ্বাস ব্যোমকেশবাবু, এই পাণ্ডুলিপিটির দখল পাওয়ার জন্য কেউ আমাকে খুন করতেও এক চুল দ্বিধা করবে না। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শেষ কথাটি বললেন, যা আমাদের দুজনকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আজ সকালেই আমার এক পুরনো বিশ্বস্ত ভৃত্যকে বাড়ির পেছনের বাগানে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরটা নীল হয়ে গিয়েছিল। পুলিশ এসে দায়সারাভাবে তদন্ত করে বলল, ওটা নাকি কালনাগিনীর কামড়। কিন্তু আমি জানি ব্যোমকেশবাবু, ওটা সাপের কামড় নয়, ওটা ঠান্ডা মাথার খুন। আততাই আমার বাড়িতে ঢুকেছে, আর তার পরবর্তী লক্ষ্য যে আমি, তাতে কোনো সন্দেহ নেই। আমি এখন নিজের বাড়িতেই বন্দী হয়ে পড়েছি। ঘরের ভেতর এক নিস্তব্ধতা নেমে এলো। কেবল ঘড়ির টিকটিক শব্দ আর বাইরের বৃষ্টির ঝমঝম আওয়াজ সেই নিস্তব্ধতাকে আরো রহস্যময় করে তুলল। ব্যোমকেশ সেই রক্তমাখা পাণ্ডুলিপিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও নিষ্পৃহ ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া ছাড়ল। ধোঁয়ার কুণ্ডলীগুলো ঘরের আবছা আলোয় কিছুক্ষণ ভেসে থেকে মিলিয়ে গেল। সে অত্যন্ত স্থির দৃষ্টিতে রজনীকান্ত বাবুর দিকে তাকিয়ে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, রজনীবাবু, একটা কথা পরিষ্কার হওয়া দরকার। আপনি এই সত্যান্বেষীর কাছে কেন এসেছেন? শুধু এই রক্তাক্ত পাণ্ডুলিপিটাকে রক্ষা করতে, নাকি সেই অদৃশ্য অপরাধীকে জালে পড়তে? রজনীকান্ত বাবু মুহূর্তকাল দ্বিধাগ্রস্ত হয়ে বসে রইলেন। তারপর ঝুঁকে পড়ে ব্যোমকেশের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, দুটোই দুটোই ব্যোমকেশবাবু। এই পাণ্ডুলিপিটা আমার কাছে কেবল এক টুকরো ইতিহাস নয়, এ যেন এক অভিশাপ। তবে সবচেয়ে বড় ভয়ের কারণটা অন্য জায়গায়। এই পাণ্ডুলিপিটার শেষ পাতাটা কেউ অতি সন্তর্পণে ছিঁড়ে দিয়েছে, আর আমার মন বলছে সেই ছেঁড়া অংশটা আমার অতি পরিচিত কোনো মানুষের কাছেই আছে। যে ব্যক্তি আমার গতিবিধির খবর রাখে, যে জানে এই পাণ্ডুলিপির প্রকৃত মূল্য ঠিক কতখানি। রজনীকান্ত বাবুর কথা শেষ হতে না হতেই প্রকৃতির রুদ্ররূপ যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। বাইরের আকাশ চিরে এক প্রচণ্ড বজ্রপাত হলো, যার শব্দে হ্যারিসন রোডের পুরনো বাড়িটা পর্যন্ত কেঁপে উঠল। সেই প্রবল কম্পনের সাথে সাথেই ঘরের বৈদ্যুতিক আলোটা একবার ঝিলিক দিয়ে কেঁপে উঠে হঠাৎ করেই নিভে গেল। মুহূর্তের মধ্যে সমস্ত ঘর নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। বাইরের ঝমঝম বৃষ্টির শব্দ আর বাতাসের শোঁ আওয়াজ অন্ধকারের নিস্তব্ধতাকে আরো ভয়াবহ করে তুলল। ঘরের ভেতরে কারো অবয়ব দেখা যাচ্ছিল না। কেবল সেই নিশ্ছিদ্র অন্ধকারের বুক চিরে ব্যোমকেশের হাতের জ্বলন্ত সিগারেটের লাল আভাটা আগুনের এক ছোট্ট গোলকের মতো জ্বলজ্বল করতে লাগলো। সেই স্থির আগুনের বিন্দুর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, বাইরের ঝড়ে পৃথিবী ওলটপালট হয়ে গেলেও সত্যান্বেষীর মস্তিষ্ক তখন কোনো এক অমোঘ সত্যের সন্ধানে ক্ষিপ্র বেগে ধাবিত হচ্ছে। অন্ধকার থেকেই ব্যোমকেশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, অজিত, দেশলাইটা কোথায় দেখো তো। রজনীবাবু, নড়বেন না, স্থির হয়ে বসুন। খেলাটা বোধহয় এবার সত্যিই শুরু হলো। পরদিন সকালেই শিয়ালদহ স্টেশনের কোলাহল পেছনে ফেলে আমরা লালগোলা প্যাসেঞ্জারের এক কোণে আস্তানা গাড়লাম। গন্তব্য ইতিহাসের স্মৃতি বিজড়িত কাশিমবাজার। কালবৈশাখীর সেই প্রলয়ঙ্করী রূপ শান্ত হয়েছে ঠিকই, কিন্তু আকাশের মুখ তখনও ভার। ছেঁড়া ছেঁড়া ধূসর মেঘের দল তখনও উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। পুরো পথটা ও এক অদ্ভুত নিস্তব্ধতা অবলম্বন করল। জানলার বাইরে দিগন্তচোরা মাঠ
আর গাছপালার দিকে চেয়ে সে স্থানুর মতো বসে রইল। আমি জানি এই শান্ত অবয়বের ভেতরে এখন নবাবী আমলের রক্তাক্ত ইতিহাস আর রজনীকান্ত বাবুর দেওয়া তথ্যের জটিল সমীকরণগুলো দ্রুতবেগে বিন্যস্ত হচ্ছে। বেলা যখন 2টো, তখন আমরা রজনীকান্ত বাবুর সেই সুপ্রাচীন জমিদার বাড়িতে এসে পৌঁছলাম। বাড়িটা যেন কালের এক জীর্ণ দলিল। খসে পড়া পলেস্তারা, নোনা ধরা দেওয়াল আর প্রকাণ্ড সব থামগুলো সাক্ষ্য দিচ্ছে যে এককালে এখানে ঐশ্বর্যের জোয়ার বইত। কিন্তু এখন সেই জৌলুসের জায়গায় এক ভারী গুমোট নিস্তব্ধতা থমথম করছে। রজনীকান্তবাবু আমাদের ফটকের কাছেই সাদরে অভ্যর্থনা জানালেন। তার চোখে মুখে কালকের চেয়েও বেশি উৎকণ্ঠা। বাড়ির অন্দরমহলে ঢোকার মুখেই এক যুবকের সঙ্গে দেখা হলো। বয়স বছর 25-এর আশেপাশে, চোখে চশমা, বেশ বুদ্ধিদীপ্ত অথচ গম্ভীর চেহারা। রজনীকান্তবাবু পরিচয় করিয়ে দিলেন। এটি আমার বড় ভাইপো নীতিশ, এখানকার কলেজে ইতিহাস পড়ায়। আর ওদিকে ওই যে ভদ্রলোককে দেখছেন, উনি শোভনলাল বাবু, আমার সংগ্রহ দেখাশোনা করেন। শোভনলাল বাবুর বয়স প্রায় 40-এর কোঠায়, মুখটা শুকনো এবং বসা। তার চোখের চাহনিতে এক ধরনের অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করলাম। আমাদের দেখে তিনি কেবল যান্ত্রিকভাবে মাথাটি ঈষৎ নুইয়ে দ্রুত ভেতরের দিকে চলে গেলেন। ব্যোমকেশ নীতিশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, আপনার কাকা যে পাণ্ডুলিপিটা পেয়েছেন সেটি নিয়ে ইতিহাসের ছাত্র হিসেবে আপনার অভিমত কি? নীতিশ একটু ইতস্তত করে শান্ত গলায় বলল, দেখুন ব্যোমকেশবাবু, ইতিহাসের ছাত্র হিসেবে আমি মনে করি পাণ্ডুলিপিটা নিঃসন্দেহে অমূল্য, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা অভিশাপ বা গুপ্তধনের অতিপ্রাকৃত গল্পগুলো আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, চুরির চেষ্টাগুলো কিন্তু গুজব নয়, একেবারে ধ্রুব সত্য। ব্যোমকেশের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা দিল। সে বলল, অভিশাপ অনেক সময় মানুষই তৈরি করে নিজের হীন স্বার্থ সিদ্ধির জন্য। হাহ, আচ্ছা, যে দুর্ভাগা ভৃত্যটি মারা গেছে তার দেহটি এখন কোথায়? রজনীকান্তবাবু দীর্ঘশ্বাস ফেলে জানালেন যে পুলিশ এসে বডি নিয়ে গেছে, তবে বাগানের যে অংশে ঘটনাটি ঘটেছিল সেখানে কেউ হাত দেয়নি। ব্যোমকেশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেখানে যাওয়ার প্রস্তাব দিল। বাগানের এক নির্জন কোণে এক প্রকাণ্ড প্রাচীন অশ্বত্থ গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। তার ছায়াটাও যেন রহস্যে ঘেরা। এই গাছের নিচেই মালি ভৃত্যটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। ব্যোমকেশ অত্যন্ত ধীরে সুস্থে হাঁটু গেড়ে মাটির ওপরে ঝুঁকে পড়ল। তার তীক্ষ্ণ নজর মাটির প্রতিটি কণা পরীক্ষা করতে লাগল। ঘাসের ওপর দিয়ে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে গেছে, এমন একটা অস্পষ্ট দাগ রয়ে গেছে। আমি অস্ফুট স্বরে বললাম, ব্যোমকেশ, সাপের কামড়ে মৃত্যু হলে সেখানে এমন ধস্তাধস্তি বা টেনে নেওয়ার দাগ থাকবে কেন? ও কোনো উত্তর দিল না। হঠাৎ সে ঝোপের পাশ থেকে একটা ছোট উজ্জ্বল বস্তু 2 আঙুলের ডগায় তুলে নিল। দেখলাম সেটা একটা কারুকাজ করা রূপোলি বোতাম। অত্যন্ত নিপুণভাবে সেটাকে পকেটে পুরে ব্যোমকেশ হঠাৎ মাথা তুলে চাইল। কয়েক হাত দূরেই শোভনলাল বাবুর ঘরের জানলা। দেখলাম জানলার পর্দাটা যেন এক ঝটকায় কেউ সরিয়ে দিল। কেউ একজন আড়াল থেকে আমাদের প্রতিটি পদক্ষেপ নজর করছিল। বিকেলে বসার ঘরে যখন চা এলো, তখন হ্যারিসন রোডের বৌঠানের হাতের আমসত্ত্ব আর ঘরোয়া চায়ের কথা মনে পড়ছিল। কিন্তু এখানকার পরিবেশটা একদম অন্যরকম। প্রতিটি নিঃশ্বাসে যেন বিপদের গন্ধ। রজনীকান্তবাবু কাঁপা কাঁপা হাতে সেই রক্তাক্ত পাণ্ডুলিপিটা ব্যোমকেশের সামনে রাখলেন। সে অত্যন্ত সাবধানে, যেন কোনো পবিত্র বস্তু স্পর্শ করছে এমনভাবে পাতাগুলো উল্টাতে লাগল। মাঝখানের একটা পাতা সত্যিই অত্যন্ত নিষ্ঠুরভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে। ছিঁড়ে নেওয়ার ধরন দেখে বোঝা যায় সেটা করার সময় আততায়ী অত্যন্ত তাড়াহুড়ো করছিল। পাণ্ডুলিপি থেকে চোখ না সরিয়েই ব্যোমকেশ হঠাৎ গম্ভীর গলায় প্রশ্ন করল, রজনীকান্তবাবু, এই পাণ্ডুলিপিটা পাওয়ার আগে কি আপনার এমন কোনো শত্রু ছিল যে আপনার প্রাণ নিতেও পিছপা হবে না?
রজনীকান্তবাবু স্তব্ধ হয়ে রইলেন। ঘরের ভেতরে যেন মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এলো। বৃদ্ধ রজনীকান্তবাবু ব্যোমকেশের প্রশ্নের উত্তরে এক বিষণ্ণ আর ম্লান হাসি হাসলেন। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল বংশ পরম্পরায় চলে আসা এক গভীর দীর্ঘশ্বাস। তিনি ধীর গলায় বললেন, জমিদার পরিবারে শত্রুহীন কেউ কোনোদিন থাকে না ব্যোমকেশবাবু। ঐশ্বর্যের সাথে সাথে ঈর্ষার বিষও এখানে সমান্তরালে চলে। তবে আমার ভয় বাইরের কোনো আগন্তুককে নিয়ে নয়, আমার ভয় আমার এই অতি আপনজনদের নিয়েই। ঘরের শত্রু বিভীষণ হয়ে কেউ আড়ালে বসে ছুরি শান দিচ্ছে কিনা, সেটাই এখন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। রাতের আহার শেষ করে আমরা যখন আমাদের জন্য বরাদ্দ করা সেই বিশাল ঘরটিতে ফিরলাম, তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 11টা। পুরনো অট্টালিকার নির্জনতা এই মাঝরাতে আরও বেশি হাড়হিম করা হয়ে উঠেছে। চারিদিকের ভারী কাঠের আসবাবপত্রগুলো ছায়ার মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দরজাটা ভালো করে খিল দিয়ে ব্যোমকেশকে নিচু ছোটে জিজ্ঞেস করলাম, কি বুঝছো ভায়া, সেই রূপলি বোতামটা কার হতে পারে? ওটা কি তবে খনি বা কোনো চোরের কোনো চিহ্ন? ও ততক্ষণে ল্যাম্পের আলোটা নিভিয়ে দিয়েছে। জানালার ফাঁক দিয়ে আসা ম্লান চাঁদের আলোয় ওর প্রোফাইলটা দেখা যাচ্ছিল। সে খাটের ওপর গা এলিয়ে দিয়ে নির্লিপ্ত গলায় বলল, বোতামটা জারি হোক অজিত, এই রহস্যের জট আরো গভীর। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওই পাণ্ডুলিপির মলাটে যে রক্তের দাগগুলো আছে সেগুলো কোনোভাবেই নবাবী আমলের বা পুরনো নয়। ওগুলো টাটকা রক্ত, বড়জোর গত 2-3 দিনের মধ্যে ওখানে লেগেছে। তার মানে খুনি বা তস্কর পাণ্ডুলিপিটা আগেই কবজা করার চেষ্টা করেছিল এবং কোনোভাবে সেখানে ধস্তাধস্তি বা আঘাতের ঘটনা ঘটেছে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম দরজার নিচ দিয়ে একটা সাদা রঙের চিরকুট সাপের মতো পিছলে ঘরের ভেতরে ঢুকে এলো। আমি ধক করে উঠলাম। চট করে টর্চটা জ্বালিয়ে মেঝের ওপর থেকে কাগজটা তুলে নিলাম। তাতে কালো কালিতে বড় বড় হরফে লেখা ছিল, কাল ভোরের আগে এ বাড়িতে না ছাড়লে আপনাদের পরিণতিও ওই ভৃত্যের মতোই হবে। হুমকি সেই চিরকুটটা আমার হাতে থরথর করে কাঁপছিল। আমি অস্ফুট স্বরে বললাম, হ্যাঁ গো, এ তো সরাসরি মরণ পরোয়ানা। আমি উঠে গিয়ে জানলার ভারী পর্দাটা সরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালাম। বাইরে তখন নিশ্ছিদ্র অন্ধকার, কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর ঝোড়ো বাতাসের সংস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই বিশাল অট্টালিকার প্রতিটি ইঁট আর দেওয়াল যেন কোনো এক ভয়ঙ্কর গোপন কথা জানে, যা তারা বলতে পারছে না। ব্যোমকেশ আমার হাত থেকে শান্তভাবে চিরকুটটা নিল, তারপর ফের ল্যাম্পটা জ্বালিয়ে আগুনের শিখার খুব কাছে ধরে কাগজের মান আর কালির ধরন পরীক্ষা করতে লাগল। ওর চোখের মণি দুটো তখন এক বিশেষ তীক্ষ্ণতায় উজ্জ্বল হয়ে উঠেছে, ঠিক যেমনটা দেখা যায় কোনো ধূর্ত শিকারী যখন তার শিকারের খুব কাছে পৌঁছে যায়। আমি ওর কাঁধে হাত রেখে ফিসফিস করে বললাম, এবার অন্তত পুলিশে খবর দেওয়া উচিত নয় কি? হুমকি যখন সরাসরি আমাদের উপরে এসেছে, তখন এটাকে আর হালকাভাবে নেওয়া কিন্তু ঠিক হচ্ছে না। খনি তো আমাদের গতিবিধি হাতের তালুর মতো চিনছে গো। ও আমার কথা আর কোনো উত্তর দিল না, কেবল চিরকুটের অক্ষরের গড়ন আর ওই রূপলি বোতামটার দিকে একবার তাকিয়ে রহস্যময় এক হাসি হাসল। ব্যোমকেশ সেই হুমকির চিরকুটটা অতি সাবধানে টেবিলের উপরে নামিয়ে রাখল। ওর চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র চিহ্ন নেই কোনো, বরং এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। সে নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, দেখো অজিত, পুলিশ আসবে, তাদের নিয়মমাফিক ডায়েরি লিখবে, তারপর একদিন চলে যাবে, কিন্তু তাতে কি খুনি ধরা পড়বে? এই চিরকুটটা যে পাঠিয়েছে সে আসলে চরম ভীতু। সে চাইছে আমরা ভয় পেয়ে কাল সকালেই প্রথম ট্রেন ধরে কলকাতায় পগারপাড় হই।
তার মানেটা কি দাঁড়ালো? আমাদের এখানে থাকাটা কারো সুপরিকল্পিত ছকে বড় সড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে। আর যখনই কেউ ভয় দেখাতে চায়, জানবে তদন্তের আসল মজাটা ঠিক সেখানেই শুরু হয়। সে পকেট থেকে সেই রূপলি বোতামটা বের করে ল্যাম্পের আলোয় ঘোরাতে লাগলো। এই বোতাম আর এই চিরকুটের হাতের লেখা, দুটোর মধ্যে এক অদৃশ্য যোগসূত্র আছে। খেয়াল করো অজিত, হাতের লেখাটা যেন একটু বেশি স্পষ্ট, প্রতিটি অক্ষর যেন অতি যত্ন করে সাজানো। সাধারণত মানুষ যখন তাড়াহুড়ো করে হুমকি দেয়, তখন লেখা হয় হিজিবিজি, কিন্তু এখানে লেখক খুব সচেতনভাবে নিজের আসল হাতের টান লুকোনোর চেষ্টা করছে। অর্থাৎ সে আমাদের পরিচিত কেউ হতে পারে। সেই দুশ্চিন্তায় ভরা রাতে আমাদের আর চোখের পাতা এক হলো না। জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রাতটা কাবার করে দিলাম। ভোরের প্রথম আলো ফুটতেই আমরা নিচে নেমে এলাম, কিন্তু বসার ঘরে রজনীকান্তবাবুকে দেখা গেল না। পরিবেশটা বড় বেশি থমথমে। বেশ কিছুক্ষণ পর রাজবাড়ির এক পুরনো বিশ্বস্ত ভৃত্য আমাদের চা দিয়ে গেল। তার নাম হরেন, বয়স হয়েছে, পিঠটা বয়সের ভারে কিছুটা ঝুঁকে পড়েছে। ব্যোমকেশ চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করল, হরেনবাবু, রজনীকান্ত বাবুকে তো দেখছি না, উনি কি এখনো ঘুমাচ্ছেন? হরেন নিচু স্বরে খানিকটা ফিসফিস করেই বলল, না বাবু, উনি আজ ভোরে লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকেছেন। কাল রাত থেকে ওনার মনটা খুবই অস্থির। বললেন সারা রাত নাকি ঘরের বাইরে করিডোরে কারোর বাড়ির পায়ের আওয়াজ পেয়েছেন। ভয়ে সুখ বসতে পারেননি, সারা রাত সজাগ হয়ে বসেছিলেন। ও আমার দিকে একবার অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। আমরা তৎক্ষণাৎ হরেনের নির্দেশিত পথে লাইব্রেরি ঘরের দিকে এগোলাম। অট্টালিকার এই লাইব্রেরিটা সত্যি দেখার মতো। ঘরটা বিশাল। সেখানে সারি সারি কাঠের আলমারিতে ঠাসা হাজার হাজার পুরনো বই। বইয়ের তাকগুলো মেঝে থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত ঠেকেছে। পুরনো কাগজের সোঁদা গন্ধ আর ধুলোর আস্তরণ ঘরটাকে এক প্রাচীন গাম্ভীর্য দিয়েছে। ঘরের কোণে একটা প্রকাণ্ড মেহগিনি টেবিলের ওপর ঝুঁকে পড়ে কিছু একটা পড়ছিলেন রজনীকান্তবাবু। আমাদের পায়ের শব্দে তিনি এমনভাবে চমকে উঠলেন যেন কোনো অশরীরী আত্মা দেখে ফেলেছেন। আপনারা এত সকালে? ওনার চোখের নিচে কালচে কালি আর মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ব্যোমকেশ হালকা হেসে পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করল। সে বলল, সকালটা বেশ মনোরম, তাই ভাবলাম আপনার এই বিশাল সংগ্রহশালাটা একটু ঘুরে দেখি। রজনীকান্ত বাবু, আপনার এই সংগ্রহ তো অতুলনীয়, যে কোনো ঐতিহাসিকের কাছে এটা স্বর্গ। আচ্ছা, শোভনলাল বাবু কি সকালেই তার কাজ শুরু করেন? রজনীকান্তবাবু দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, শোভনলালের আসার তো সময় হয়ে এলো। ও মূলত আমার সংগ্রহের এই বই আর নথিপত্রগুলোর ক্যাটালগ তৈরি করার কাজটা করে। কেন বলুন তো? ওকেও কি আপনার সন্দেহের তালিকায় রেখেছেন? ব্যোমকেশ জানলার পর্দার আড়ালে বাইরের বাগানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সন্দেহ নয় রজনীবাবু, আমি শুধু খুনি যে বোতামটা ফেলে গেছে তার অন্য সঙ্গীটার খোঁজ করছি। ও আর কোনো প্রশ্ন করার আগেই ঘরের দরজায় ছায়া পড়ল। শোভনলাল বাবু ঘরে প্রবেশ করলেন। আজ তার পরনে সাদা ধুতি আর সাধারণ একটা ফতুয়া। ঘরের ভেতরে পা রাখতেই আমি লক্ষ্য করলাম ব্যোমকেশের সেন দৃষ্টি শোভনলাল বাবুর জামার দিকে নিবদ্ধ হয়েছে, কিন্তু সেখানে কোনো রূপলি বোতামের চিহ্ন নেই। ও আর ভূমিকা না করে সরাসরি প্রসঙ্গের অবতারণা করল। তার কণ্ঠস্বর তখন তলোয়ারের ফলার মতো ধারালো। সে জিজ্ঞেস করল, শোভনলাল বাবু, কাল রাতে আপনি কি একবারও বাগানের ওই অশ্বত্থ গাছের দিকে গিয়েছিলেন? শোভনলাল বাবু যেন আকাশ থেকে পড়লেন। একটু থতমত খেয়ে চশমাটা নাকের ওপরে ঠিক করে নিয়ে বললেন,
না তো, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? ও নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে সেই রূপোলি বোতামটা বের করে টেবিলের ওপরে রাখল। এটা আমি গতকাল বিকেলে বাগানে ধুলোর মধ্যে পড়ে থাকতে দেখেছি। আপনার যে আমার বোতাম নয় তো? শোভনলালবাবু বোতামটার দিকে তাকাতেই তার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, যেন চোখের সামনে কোনো জ্যান্ত প্রেতাত্মা দেখছেন। তারপর অত্যন্ত আমতা আমতা করে বললেন, না না না, আমার জামার বোতাম তো সাধারণ প্লাস্টিকের। এটা তো রূপোর কাজ করা অত্যন্ত দামি জিনিস। ওটা বোধহয় ওই নীতিশের হতে পারে। ও বেশ শৌখিন ছেলে, এসব দামি জিনিসের ওপর ওরই বড্ড ঝোঁক। ঠিক সেই মুহূর্তেই নীতিশ ঘরে ঢুকল। তার পরনে আজ একটা দামি রেশমি পাঞ্জাবি, চোখে মুখে এক ধরনের আভিজাত্যের জেল্লা। আমাদের সবাইকে গোল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হালকা সুরে বলল, কি ব্যাপার, সকাল সকাল এখানে রীতিমতো ঘরোয়া মিটিং বসছে দেখছি। ব্যোমকেশ কোনো কথা না বলে বোতামটা নীতিশের দিকে এগিয়ে দিল। নীতিশ সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল, তারপরে বেশ স্বাভাবিকভাবেই হেসে উঠে বলল, আরে, এটা তো আমার সেই পাঞ্জাবির বোতামটা, যেটা মাসখানেক আগে হারিয়ে গিয়েছিল। তা এটা কোথায় খুঁজে পেলেন ব্যোমকেশবাবু? আমি তো ভেবেছিলাম ওটা চিরতরেই গেছে। ব্যোমকেশ শান্ত গলায় উত্তর দিল, বাগানে, যেখানে আপনাদের ভৃত্যের মৃতদেহ উদ্ধার হয়েছিল, ঠিক তার কয়েক হাত দূরেই এটা পড়েছিল। নীতিশের সেই হাসি মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো গম্ভীর হয়ে গেল। ঘরের ভেতরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে এলো। সে অস্ফুট স্বরে বলল, বাগানে? কিন্তু আমি তো গত 1 মাসে ওই অভিশপ্ত অশ্বত্থ গাছের ত্রিসীমানায় যাইনি। ওখানে সাপের খুব উপদ্রব, তাই ওদিকে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ব্যোমকেশ আর কথা বাড়াল না। সে এবারে রজনীকান্ত বাবুর দিকে ফিরল। রজনীবাবু, পাণ্ডুলিপিটা কি আরেকবার দেখা যাবে? ওটা সেই অভিশপ্ত ছেঁড়া পাতাটার ব্যাপারে আমার মনে একটা সূক্ষ্ম খটকা জেগেছে। রজনীবাবু আলমারির ভেতরে রাখা ছোট সিন্দুক থেকে অতি সাবধানে পাণ্ডুলিপিটা বের করে আনলেন। ব্যোমকেশের পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে ছেঁড়া অংশের কিনারাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করতে লাগলো। আমি ওর কাঁধের ওপর দিয়ে উঁকি মেরে দেখছিলাম। ছেঁড়া অংশটা সোজা নয়, বরং অসমতল। দেখলে বোঝা যায় স্পষ্টই কাঁচি বা ছুরি দিয়ে নয়, বরং কেউ প্রচণ্ড উত্তেজনা আর তাড়াহুড়োর বশবর্তী হয়ে হাত দিয়ে পাতাটা ছিঁড়ে নিয়েছে। ও হঠাৎ পাণ্ডুলিপি থেকে মুখ তুলে রজনীকান্ত বাবুর চোখের দিকে সরাসরি তাকালো। তার গলায় তখন এক রহস্যময় গাম্ভীর্য। সে প্রশ্ন করল, রজনীকান্ত বাবু, আলিবর্দী খাঁর আমলের এই জমিদার বাড়িতে কি কোনো গোপন কুঠুরি বা মাটির নিচের সুড়ঙ্গ থাকার কথা ইতিহাসে বা আপনাদের বংশ পরম্পরায় প্রচলিত কোনো গল্পে আছে? ব্যোমকেশের এই আকস্মিক প্রশ্নে ঘরের বাকি 3 জন মানুষের মুখ যেন পাথরের মূর্তির মতো জমে গেল। বাইরের বাগান থেকে একটা হুতুম পেঁচার ডাক শোনা গেল, যা এই সকালবেলাতেও পরিবেশকে এক অদ্ভুত ভৌতিকতায় ভরিয়ে দিল। রজনীকান্তবাবু খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, যেন স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়া কোনো পুরনো কাহিনী হাতড়াচ্ছেন। তারপর মাথা নেড়ে ম্লান স্বরে বললেন, লোকমুখে শোনা অনেক গল্পের মতো এই বাড়িকে ঘিরেও একটা জনশ্রুতি আছে ব্যোমকেশবাবু। আমাদের পূর্বপুরুষরা বলতেন, এই অট্টালিকার মাটির নিচে এক গোপন সুড়ঙ্গ পথ আছে, যা সরাসরি ভাগীরথী নদীর ঘাটে গিয়ে মিশেছে। কোনো জরুরি প্রয়োজনে বা নবাবী আমলের শেষ দিকে আত্মরক্ষার জন্য নাকি ওটা তৈরি হয়েছিল। কিন্তু গত 20 বছর ধরে আমি এই বাড়িতে বাস করছি। অনেক খুঁজেও সেই সুড়ঙ্গের কোনো হদিশ আমি অন্তত পাইনি। ব্যোমকেশ ওর কথায় খুব একটা অবাক হলো না। সে ধীর পায়ে লাইব্রেরি ঘরের একদিকের দেওয়ালে টাঙানো একটা ধুলোবালি মাখা ম্যাপের দিকে এগিয়ে গেল। এটা ছিল এক প্রাচীন জমিদার বাড়ির মূল নকশা বা ব্লুপ্রিন্ট। ও এক মনে সূক্ষ্ম দৃষ্টিতে ম্যাপের প্রতিটি রেখা পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ ওর তর্জনী একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্থির হয়ে গেল।
অজিত, এদিকে এসো তো। ওর কণ্ঠে চাপা উত্তেজনা। এই নকশাটা ভালো করে খেয়াল করো। স্থাপত্যের হিসেব অনুযায়ী লাইব্রেরি ঘরের ঠিক নিচেই একটি প্রকাণ্ড ফাঁকা জায়গা থাকার কথা। অথচ অদ্ভুত ব্যাপার হলো, আমরা যখন বাড়ির বাইরে দিয়ে হেঁটে এলাম তখন সেখানে কোনো দরজা বা জানালা আমাদের নজরে পড়েনি। জায়গাটা যেন সচেতনভাবেই ঢেকে রাখা হয়েছে। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির বাইরের করিডোরে এক বিকট শব্দে ভারী কিছু একটা আছড়ে পড়ার আওয়াজ হলো। আমরা সবাই চমকে দরজার দিকে তাকালাম। নীতিশ আর শোভনলাল বাবু হন্তদন্ত হয়ে বাইরে দৌড়ে গেলেন। দেখা গেল করিডোরের মোড়ে রাখা একটা বিশাল চীনামাটির ফুলদানি মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। দূরে একটা অস্পষ্ট ছায়ামূর্তি দ্রুত করিডোরের শেষে অদৃশ্য হয়ে গেল। নীতিশ চিৎকার করে সেদিকে তাড়া করলেও ব্যোমকেশ কিন্তু নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে ধীর পায়ে করিডোরে বেরিয়ে এসে নিচু হয়ে ভাঙা ফুলদানির টুকরোগুলো খুঁটিয়ে দেখতে লাগলো। আমি পাশ থেকে বললাম, বলছি, আমাদের নজর ঘোরানোর জন্য কি কেউ পরিকল্পনা করে এটা করলো? ও কোনো উত্তর দিল না। সে ফুলদানির ভাঙা টুকরোর ভেতর থেকে ভাঁজ করা একটা ছোট কাগজের চিরকুট তুলে নিল। চিরকুটটা সম্ভবত ফুলদানির ভেতরে লুকানো ছিল। তাতে কাঁপা কাঁপা হাতে একটা মাত্র বাক্য লেখা ছিল, পাণ্ডুলিপিটি আসল নয়। রজনীকান্তবাবু চিরকুটটা দেখা মাত্রই প্রায় আর্তনাদ করে উঠলেন। বলেন কি ব্যোমকেশবাবু, এটা আসল নয়? আমি নিজে জীবনের ঝুঁকি নিয়ে মুর্শিদাবাদের সেই ধ্বংসস্তূপ থেকে এটা উদ্ধার করেছি। আমার সমস্ত সাধনা কি তবে বৃথা? ব্যোমকেশ শান্ত গলায় ওর কাঁধে হাত রেখে বলল, শান্ত হন রজনীকান্তবাবু। এই চিরকুট যে পাঠিয়েছে তার দুটো উদ্দেশ্য হতে পারে। হয় সে আমাদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করতে চাইছে, অথবা সে জানে আসল পাণ্ডুলিপিটা ঠিক কোথায় লুকানো আছে। আমাদের প্রথম কাজ হবে আপনার এই সংগ্রহের প্রতিটি বই আর আলমারি তন্ন তন্ন করে পরীক্ষা করা। কোনি বা তস্কর যেই হোক, সেই লাইব্রেরি ঘরের চার দেওয়ালের মধ্যেই তার পরবর্তী চাল চালার জন্য ওঁত পেতে বসে আছে। বাইরে আবার মেঘের গর্জন শুরু হয়েছে। এক ঝলক বৃষ্টির ঠান্ডা হাওয়া খোলা জানলা দিয়ে ঘরে ঢুকে ল্যাম্পের শিখাটাকে কাঁপিয়ে দিয়ে গেল। আমার শিরদানা বেয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল। মনে হলো এই রহস্যের সমাধান যত কাছে আসছে, আমাদের চারপাশে বিপদের জাল ততটাই ঘনীভূত হচ্ছে। আমি ব্যোমকেশের মুখের দিকে তাকালাম। ওর ঠোঁটের কোণে সেই পরিচিত বিচিত্র হাসিটা ফুটে উঠেছে। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি জানি, ব্যোমকেশ যখন এভাবে হাসে তখন বুঝতে হবে কুয়াশা কেটে গিয়ে সত্যের আলো ওর চোখে ধরা দিতে শুরু করেছে। ব্যোমকেশের মনে এখন প্রশ্নের পর প্রশ্ন দানা বাঁধছে। রহস্যের কুয়াশা যত ঘনীভূত হচ্ছে, সন্দেহের তালিকাও তত দীর্ঘ হচ্ছে। খুনি তবে কে? নীতিশ, যার রূপলি বোতামটা পাওয়া গেছে মৃতদেহের একদম পাশে, নাকি শোভনলাল, যার অস্থির চাহনি আর রহস্যময় আচরণ প্রতি মুহূর্তে কিছু গোপন করার চেষ্টা করছে? অথবা পর্দার আড়ালে কি এমন কেউ আছে যে এই অট্টালিকার প্রতিটা ধূলিকণা আমাদের চেয়েও ভালো চেনে? ও হঠাৎ জানলার বাইরের জমাট অন্ধকারের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, অজিত, আজ রাতে আমাদের একটু পাহারা দিতে হবে। তবে ঘরে বসে থাকলে চলবে না। আমাদের থাকতে হবে লাইব্রেরির সেই রহস্যময় কুঠুরির প্রবেশ পথে। আমি মনে মনে ঢোক গিললাম। রহস্যের জট যে এভাবে আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে ধরবে তা কে জানত? সামনে আমাদের জন্য কি বিপদ ওত পেতে আছে তা ভেবেই বুকটা দুরু দুরু করে উঠল। সন্ধে নামার সাথে সাথেই বৃষ্টির দাপট আরও বাড়ল। পুরনো সেই বিশাল অট্টালিকার কার্নিশ পেয়ে জল পড়ার শব্দটা নিস্তব্ধ রাতে কোনো এক বিচিত্র তালের মতো বাজছিল। ডিনার টেবিলে আজ শ্মশানের স্তব্ধতা। রজনীকান্ত বাবু প্রায় কিছুই খেলেন না। তার চোখে মুখে এক আসন্ন বিপদের ছায়া। নীতিশ বারবার তার কবজির ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে কি কারো জন্য বা কোনো সংকেতের অপেক্ষা করছে? আর শোভনলাল বাবু
আজ মাথাটা পর্যন্ত তুললেন না। খাওয়া শেষ করেই দ্রুতপদে নিজের ঘরে গিয়ে খিল দিলেন। ব্যোমকেশ আজ বড় বেশি নিস্তব্ধ। ওর খাওয়ার ধরন দেখে মনে হচ্ছিল ওর শরীরটা এই ডিনার টেবিলে থাকলেও মনটা এখন ইতিহাসের কোনো অন্ধকার গলিপথে ঘুরে বেড়াচ্ছে। খাবার শেষে ফেরার পথে ভায়া আমার কানে কানে ফিসফিস করে বলল, অজিত, আজ রাতে ঘুমলে চলবে না। নিজের কাছে টর্চটা সাবধানে রেখো, আর আমার ইশারা না পাওয়া পর্যন্ত নিঃশ্বাসটুকুও পেল না। আমরা আমাদের ঘরে গিয়ে আলো নিভিয়ে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম। সময়ের চাকা যেন আজ বড্ড ধীরে চলছে। দরজার নিচ দিয়ে করিডোরের ম্লান আলোর একটা সরু রেখা আমাদের ঘরে এসে পড়ছে। রাত বাড়ার সাথে সাথে অট্টালিকার স্বাভাবিক শব্দগুলো থেমে গিয়ে এক বিভীষিকাময় নির্জনতা নেমে এলো। কেবল থেকে থেকে ঝিঁঝি পোকার ডাক আর বৃষ্টির একঘেয়ে শব্দ সেই নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলছিল। রাত তখন প্রায় 1:30। ঘুমের ঘোরে আমার চোখ দুটো যখন বুজে আসছিল, ঠিক তখনই ব্যোমকেশ ইস্পাতের মতো শক্ত হাতে আমার হাত চেপে ধরল। ইশারায় জানালো সময় হয়েছে। আমরা অতি সাবধানে জুতো জোড়া হাতে নিয়ে করিডোরে বেরোলাম। ও সোজা লাইব্রেরি ঘরের দিকে পা বাড়ালো। দরজার কাছে পৌঁছে ও পকেট থেকে একটা ছোট্ট তেলের শিশি বের করল। দরজার কবজায় কয়েক ফোঁটা তেল ঢেলে অতি সন্তর্পণে সেটি খুলল। এক চিলতেও শব্দ হলো না। লাইব্রেরির ভেতরটা এখন নিকষ কালো অন্ধকার। ব্যোমকেশ টর্চ জ্বালালো না, কারণ আলোর বিচ্ছুরণ কারো নজরে পড়ে যেতে পারে। সে জানলার ভারী পর্দাটা সামান্য সরিয়ে দিল, যাতে বাইরে থেকে আসা সামান্য ম্লান আলোয় ঘরের আসবাবপত্রের আদল বোঝা যায়। দিনের বেলা ব্যোমকেশ নকশা দেখে যে জায়গাটা চিহ্নিত করেছিল, আমরা ঠিক সেই বিশাল বুকশেলফটার সামনে গিয়ে দাঁড়ালাম। ও দেওয়ালের গায়ে হাত দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে ঠকঠক করে টোকা দিতে লাগলো। এক এক জায়গায় শব্দের কম্পন এক এক রকম। হঠাৎ বুকশেলফের একদম নিচের তাকের একটা ভারী কাঠের ফ্রেমে হাত দিতেই একটা ভোঁতা ফাঁপা শব্দ হলো। ও নিচু হয়ে মেঝেটা পরীক্ষা করতে লাগলো। সে দেখল পুরো কার্পেটের তলায় মেঝেতে সামান্য একটা খাঁজ রয়েছে। কার্পেটটা সরাতেই দেখা গেল একটা জং ধরা পিতলের আংটা মেঝের পাথরের সাথে শক্ত করে গেঁথে রাখা আছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে অন্ধকারেও রহস্যময় এক হাসি হাসল। তারপর ইশারায় আমাকেও সেই আংটাটা ধরতে বলল। আমরা দুজনে মিলে সর্বশক্তি দিয়ে সেই আংটা ধরে টান দিলাম। প্রথমে মনে হলো পাথরটা পাথরই থেকে যাবে, কিন্তু পরক্ষণেই এক হাড় হিম করা যান্ত্রিক ঘর ঘর শব্দ শুরু হলো। একটা প্রকাণ্ড ভারী পাথরের স্ল্যাব ধীরে ধীরে সরে গিয়ে এক গভীর অন্ধকার গহ্বর উন্মোচিত হলো। সেখান থেকে কয়েকশো বছরের পুরনো ভ্যাপসা পচা গন্ধ আর একটা হিমশীতল স্যাঁতস্যাঁতে হাওয়া সপাটে আমাদের মুখে এসে লাগলো। আমি শিউরে উঠে ফিসফিস করে বললাম, সুড়ঙ্গ। ও টর্চটা বের করে নিচে আলো ফেলল। পাথরের সিঁড়িগুলো যেন নরকের দরজার দিকে নেমে গেছে। ও হাতের টর্চের জোরালো আলোটা সেই অন্ধকার গহ্বরে বিদ্ধ হতেই দেখা গেল সরু পিচ্ছিল পাথরের সিঁড়ি গভীর অন্ধকারের দিকে নেমে গেছে। আমরা অত্যন্ত সাবধানে শ্বাসরুদ্ধ করে সেই সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। প্রতিটি ধাপে মনে হচ্ছিল আমরা বুঝি কয়েকশো বছর আগের কোনো আদিম গহন অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছি। নিচে পৌঁছতেই টর্চের আলোয় ধরা পড়ল একটা ছোট বর্গাকার কুঠুরি। দেওয়ালগুলো নোনা ধরা, চারিদিকে প্রাচীন মাকড়সার জালের ঘন আস্তরণ। কিন্তু ঘরের আসবাব দেখে আমাদের চক্ষু চড়ক গাছ। কুঠুরির ঠিক মাঝখানে একটা টেবিল রাখা আছে, যা দেখে মনে হচ্ছে সেটা খুব বেশি পুরনো নয়। টেবিলের ওপর সাজানো রয়েছে কিছু দোয়াত কলম আর স্তূপীকৃত কাগজের বান্ডিল। সে টেবিলের ওপর টর্চের আলো স্থির করল। আমি বিস্ময়ে প্রায় বাকরুদ্ধ হয়ে গেলাম। দেখলাম টেবিলের ওপর ঠিক রজনীকান্ত বাবুর সেই রক্তিম পাণ্ডুলিপির মতো দেখতে আরও একটা খাতা পড়ে আছে। ব্যোমকেশ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সেটা হাতে তুলে নিল। খাতার পাতাগুলো দ্রুত উল্টাতে উল্টাতে সে এক অদ্ভুত গলায় বলল, অজিত, রজনীবাবুর আশঙ্কা মিথ্যে ছিল না, তবে সত্যটা তার ধারণার ঠিক বিপরীত। ওনার কাছে বর্তমানে যে পাণ্ডুলিপিটা আছে ওটা আসলে
অতি নিপুণভাবে তৈরি করা একটি নকল পাণ্ডুলিপি। আর এই কুঠুরিতে যা পড়ে আছে এটাই হলো নবাব আলীবর্দী খাঁর আমলের সেই অরিজিনাল ডকুমেন্ট। আমি স্তম্ভিত হয়ে প্রশ্ন করলাম, তার মানে কেউ আসলটা কি এখানে সরিয়ে ফেলে জালটা রজনীকান্ত বাবুর হাতে ধরিয়ে দিয়েছে? কিন্তু কেন? ও পাণ্ডুলিপির শেষ পাতার ওপর আলো ফেলে বলল, যাতে আসল তথ্যের হদিশ কেউ না পায়। রজনীকান্ত বাবু জানো ইতিহাসবিদ, তিনি শেষ পাতাটা ছেঁড়া দেখলে স্বাভাবিকভাবেই সেটা খোঁজার চেষ্টা করবেন। যেই জালিয়াতি করেছে সে ইচ্ছে করেই নকল পাণ্ডুলিপিটার শেষ পাতা ছেড়ে দিয়েছে যাতে রজনীবাবু ভুল পথে চালিত হন। এই আসল পাণ্ডুলিপির শেষ পাতায় হয়তো এমন কোনো মানচিত্র বা সংকেত আছে চাই গোপন কুঠুরির চেয়েও বড় কোনো রহস্যের চাবিকাঠি। ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই উপর থেকে এক প্রচণ্ড ভারী শব্দে আমাদের কান ফেটে যাওয়ার উপক্রম হলো। কেউ একজন গায়ের জোরে লাইব্রেরির সেই পাথরের স্ল্যাবটা আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে মাথার ওপরে সেই এক চিলটা আলোটুকু নিভে গেল এবং আমরা সেই পাতালপুরীর নিকষ কালো অন্ধকারে পুরোপুরি বন্দী হয়ে গেলাম। অন্ধকারে সেই গুমোট নিস্তব্ধতার মধ্যে আমি কেবল ব্যোমকেশের প্রশান্ত নিঃশ্বাসের শব্দ আর নিজের বুকের ধরফরানি শুনতে পাচ্ছিলাম। আতঙ্কে আমার গলার স্বর বুঝে এলো। আমি কোনো মতে ফিসফিস করে বললাম, হ্যাঁ গো, আমরা কি তবে এখানে জ্যান্ত কবর হলাম? আততাই তো আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। ও কিন্তু একদম বিচলিত হলো না। অন্ধকারের মধ্যেই তার শান্ত অভয়বাণী ভেসে এলো, শান্ত হওয়া উচিত। ওপর থেকে যে পাথরটা ঠেলে দিয়েছে সে জানতো না যে আমি নিচে নামার আগে দরজার খাঁজে খুব কৌশলে আমার দেশলাই বাক্সটা আটকে দিয়েছিলাম। পাথরটা পুরোপুরি তার খাঁজে বসবে না, কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। উপরে এই মুহূর্তে কে উৎপেতে আছে? কে আমাদের এই পাতালপুরীতে চিরতরে সমাধি দিতে চাইছে? ব্যোমকেশের পকেট থেকে আবারও সেই রূপলি বোতামটা বের করার শব্দ পেলাম। এবার খেলাটা আর কেবল পাণ্ডুলিপির মধ্যে সীমাবদ্ধ নেই, এ যেন সরাসরি প্রাণের লড়াই। ও ড্রয়ারগুলো একে একে খুলতে শুরু করলো। ওপরের ড্রয়ারে তেমন কিছু না থাকলেও তলার দিকের একটা গোপন ড্রয়ার টানতেই বেরিয়ে এলো একটা পুরনো চামড়ার থলি। তার ভেতর থেকে ঝনঝন শব্দে উঁকি দিল কয়েকটা জীর্ণ স্বর্ণমুদ্রা আর একটা প্রকাণ্ড মরচে ধরা প্রাচীন চাবি। কিন্তু সব কিছুকে ছাপিয়ে ওর হাতে উঠে এলো একটা ছোট ডায়েরি। ডায়েরিটা খুলতেই টর্চের আলোয় প্রথম পাতায় যে নামটা জ্বলজ্বল করে উঠল তা দেখে আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শোভনলাল মল্লিক। আমি স্তম্ভিত হয়ে বললাম, শোভনলাল বাবু? তার মানে তিনি কি আগে থেকেই এই পাতাল কুঠিরের কথা জানতেন? এই সংগ্রহশালার আড়ালে তবে এই রহস্য চলছিল? ব্যোমকেশ ডায়েরির পাতাগুলো দ্রুত উল্টাতে উল্টাতে তীক্ষ্ণ স্বরে বলল, শোভনলাল বাবু এখানে কেবল ক্যাটালগ তৈরি করেন না অজিত, তিনি অন্ধকারে বসে দিনের পর দিন জাল পাণ্ডুলিপি তৈরি করেন। লোকটা নিঃসন্দেহে একজন বিশেষজ্ঞ জালিয়াত, তবে তাকে এই কাজে দাবার ঘুঁটি হিসেবে নিযুক্ত করেছে অন্য কেউ। রজনীকান্ত বাবুর চোখের সামনে দিয়েই এই বিশাল ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। ঠিক তখনই সুরঙ্গের মেঝের এক অন্ধকার কোণ থেকে একটা হাড় হিম করা সরসর শব্দ ভেসে এলো। ও টর্চের আলোটা সেদিকে ফেলতেই আমাদের রক্ত হিম হয়ে গেল। একটা প্রকাণ্ড কৃষ্ণবর্ণ কেউটে সাপ ফনা তুলে পাথরের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পাশেই মেঝের ওপরে খোদাই করা আছে একটি অদ্ভুত সংকেত, যা ঠিক রজনীকান্ত বাবুর সেই রক্তিম পাণ্ডুলিপির মলাটের চিহ্নের মতো। ও আমাকে এক হাত দিয়ে সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, পিছিয়ে সজিত, সাপটা এখানে একা নয়, এদের সম্ভবত এই সুড়ঙ্গ প্রহরার কাজে লাগানো হয়েছে। এই পথটা ভাগীরথীর ঘাটের দিকে যাওয়ার কথা। আমাদের এই বিষাক্ত প্রহরীদের পাশ কাটিয়েই এগোতে হবে, কারণ লাইব্রেরির উপরের পথটা এখন আমাদের জন্য সাক্ষাৎ মৃত্যুপাত। আমরা অন্ধকারের মধ্যে টর্চের ম্লান আলোয় পথ খুঁজতে শুরু করলাম। দেওয়ালের স্যাঁতস্যাঁতে ঘাম জমেছে, আর প্রতি মুহূর্তে মনে হচ্ছে পিছন থেকে কোনো এক অশরীরী ছায়া আমাদের অনুসরণ করছে। হঠাৎ ভায়া থমকে দাঁড়ালো। সুরঙ্গের দেওয়ালের একটা সূক্ষ্ম ফাটল দিয়ে আসা বাইরের ক্ষীণ জ্যোৎস্নায় সে কিছু একটা দেখতে পেয়েছে।
সে নিচু স্বরে বলল, অজিত, ওই দেখো, সুড়ঙ্গের শেষে একটি পাথরের দরজা দেখা যাচ্ছে, কিন্তু দরজার সামনে ওটা কে বসে আছে? টর্চের আলোটা সেদিকে যেতেই দেখা গেল একটা জীর্ণ কঙ্কাল দেওয়াল ঘেঁষে বসে আছে। তার কঙ্কালসার হাতে শক্ত করে ধরা একটা পিতলের নল। মনে হচ্ছে যেন কোনো এক অমোঘ বার্তা সে শতাব্দীর পর শতাব্দী ধরে এই পাতালপুলিতে আগলে রেখেছে। ব্যোমকেশ কঙ্কালের দিকে পা বাড়াতেই ওপর থেকে একটা কর্কশ কণ্ঠস্বর পাথরের স্ল্যাবের ফাঁক দিয়ে ভেসে এলো। ব্যোমকেশ বাবু, নিচে থাকার আনন্দ উপভোগ করছেন তো? আপনাদের ওখানে বেশিক্ষণ অক্সিজেন থাকবে না। যদি বাঁচতে চান তবে ওই আসল পাণ্ডুলিপিটা সিঁড়ির তলায় রেখে দিন। কণ্ঠস্বরটা বড় চেনা, অথচ বাতাসের শোঁ শোঁ শব্দে তার প্রকৃত পরিচয় উদ্ধার করা কঠিন হয়ে পড়ল। নীতিশ নাকি শোভনলাল নাকি অন্য কেউ? ব্যোমকেশ অন্ধকারের দিকে মুখ তুলে এক চিলতে হাসি হাসল। সে চেঁচিয়ে বলল, আপনার এই নাটকটা বেশ চিত্তাকর্ষক, কিন্তু একটা বড় ভুল করে ফেলেছেন। আপনি যে পাণ্ডুলিপিটা খুঁজছেন সেটা আমার কাছে নেই, ওটা অন্য কেউ আপনার আগেই সরিয়ে ফেলেছে। উপর থেকে এক ক্রূর অট্টহাসি প্রতিধ্বনিত হয়ে এলো। মিথ্যে কথা বলবেন না সত্যান্বেষী। নিজের প্রাণের মায়া থাকলে পাণ্ডুলিপিটা ওখানেই ফেলে দিন, নইলে এই সুড়ঙ্গই হবে আপনাদের কবর। ও এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, অজিত, আমি যখন 3 গুনব তখন তুমি ডান দিকের ওই ফাটলটা দিয়ে সজোরে ধাক্কা দেবে। ওটা সুড়ঙ্গের সবচেয়ে দুর্বল জায়গা। ওপরের লোকটা যেই হোক, তাকে আমাদের নিচের এই বিচিত্র পরিবেশটা একটু উপহার দিতে হবে। আমি শরীর শক্ত করে প্রস্তুত হলাম। ব্যোমকেশ শান্ত গলায় গুনল, 1, 2, 3। ওর সংকেত পাওয়া মাত্রই আমি আমার সর্বশক্তি দিয়ে দেওয়ালে সেই নির্দিষ্ট ফাটলে ধাক্কা দিলাম। পাথরের চাঁইগুলো নড়বড়ে ছিল, কিন্তু সেগুলো সরাতে গিয়ে যে ধুলো আর বালির স্তর খসে পড়ল, তাতে আমাদের দম বন্ধ হওয়ার জোগাড়। ওপর থেকে সেই কর্কশ কণ্ঠস্বরটি আরও একবার চিৎকার করে উঠল, কি হচ্ছে নিচে? হ্যাঁ ব্যোমকেশ বাবু, চালাকি করে লাভ নেই। ঠিক সেই মুহূর্তে দেওয়ালের একটা বড় অংশ হুড়মুড় করে ভেঙে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয়, ওটা ধসে পড়ার বদলে একটা যান্ত্রিক ঘরঘর শব্দ করে ভেতরের দিকে সেঁধিয়ে গেল, যেন কোনো প্রাচীন গোপন কবজা আমার ধাক্কায় সচল হয়ে উঠেছে। ভায়া ক্ষিপ্র হাতে আমাকে টেনে নিয়ে সেই নতুন উন্মোচিত পথ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। পেছনে তখন সেই কেউটে সাপটা ফোঁস করে গর্জে উঠেছে, কিন্তু ধুলোর মেঘ আর পাথরের ঘর্ষণে সে বিভ্রান্ত। আমরা যেখানে এসে দাঁড়ালাম সেটা মূল সুড়ঙ্গের চেয়েও সরু এক অন্ধকার গলি। দেওয়ালগুলো এখানে ইটের তৈরি, যার উপর শ্যাওলার পুরু আস্তরণ। ব্যোমকেশ টর্চের আলোটা মেঝের দিকে ফেলল। সেখানে ভিজে মাটির উপর কয়েক জোড়া পায়ের ছাপ, যা একদমই টাটকা এবং পরিষ্কার। আমি বুক ভরে শ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, ভায়া, ওপরের লোকটা কে? ওই গলার আওয়াজটা তো আমরা আগেও শুনেছি বলে মনে হচ্ছে। তবে কি খুনি আমাদের চারপাশেই ঘুরছে? ব্যোমকেশ পায়ের ছাপগুলো পরীক্ষা করতে করতে বলল, ধৈর্য ধরো অজিত। যে পায়ের ছাপ আমরা অনুসরণ করছি, সেই পাই আমাদের সত্যের দ্বারে পৌঁছে দেবে। চলো। ও আঙুল দিয়ে ঠোঁট চেপে আমাকে নিঃশব্দ থাকার সংকেত দিল। ওর মুখে এখন এক অদ্ভুত প্রশান্তি, যা কেবল কোনো বড় সত্য আবিষ্কারের পর ওর চোখে মুখে দেখা যায়। সে নিচু হয়ে সেই কঙ্কালটির হাড়ের মতো সাদা হাত থেকে অতি সন্তর্পণে পিতলের নলটি খুলে নিল। নলটির মুখটি গলানো মোম দিয়ে বহু বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। ও পকেট থেকে তার ধারালো ছোট ছুরিটি বের করে অতি সাবধানে সেই সিল কাটল। ভেতরে দেখা গেল একটা পাকানো জীর্ণ কাগজ, যা সময়ের ভারে হলদেটে হয়ে গিয়েছে। কাগজটি খুলেই ব্যোমকেশের চোখ দুটো তৃপ্তিতে উজ্জ্বল হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, অজিত,
এটা স্রেফ কোনো ম্যাপ নয়, এটা হলো নবাব আলীবর্দী খাঁর ব্যক্তিগত খাস মুন্সির শেষ স্বীকারোক্তি। এতে পরিষ্কার লেখা আছে কেন এই সুড়ঙ্গ পথটি জনচক্ষুর আড়ালে তৈরি করা হয়েছিল, আর কেনই বা আসল পাণ্ডুলিপিটি এখানে লুকিয়ে রাখা জরুরি ছিল। আমি রুদ্ধশ্বাসে ব্যোমকেশের দিকে তাকালাম। ও সংক্ষেপে ব্যাখ্যা করল। পাণ্ডুলিপিটা আসলে কোনো স্বর্ণমুদ্রা বা অলংকারের গুপ্তধনের হদিশ নয়। ওটা হলো এক চরম বিশ্বাসঘাতকতার দলিল। কাশিমবাজারের এই জমিদার বংশের আদি পুরুষরা নবাবের চরম দুঃসময়ে তার সাথে এক বড় সড়ো বেইমানি করেছিলেন। সেই বেইমানির কাহিনী জানাজানি হলে আজও তাদের এই অর্জিত বংশমর্যাদা আর সামাজিক প্রতিপত্তি ধুলোয় মিশে যাবে। রজনীকান্ত বাবু হয়তো তার পূর্বপুরুষদের এই অন্ধকার দিকটি জানেন না, কিন্তু এই বাড়ির অন্য কেউ তা অক্ষরে অক্ষরে জানে। সে চেয়েছে এই ইতিহাসের পাতা চিরতরে মুছে ফেলতে, কিন্তু আমি একজন সত্যান্বেষী হয়ে সেটা হতে দিতে পারি না। ঠিক এমন সময় আমাদের মাথার ওপরের কাঠের মেঝেতে আবার খটখট শব্দ শোনা গেল। এবার শব্দটা অনেক বেশি স্পষ্ট, যেন কেউ ঠিক আমাদের মাথার ওপরেই পায়চারি করছে। ভায়া তৎক্ষণাৎ টর্চটা নিভিয়ে দিল। সেই গা ছমছমে অন্ধকারে আমরা দুজনে পাথরের মূর্তির মতো নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। ওপরের তলা থেকে তখন এক চাপা কথোপকথন ভেসে আসছিল। ওরা নিচে আটকা পড়েছে, কিন্তু বেশি সময় দেওয়া ঠিক হবে না। পুলিশ একবার এসে হাজির হলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। চিন্তা করো না, আজ রাতে সুড়ঙ্গের ওই প্রবেশপথটা স্থায়ীভাবে বন্ধ করে দেব। পাণ্ডুলিপিটা একবার আমাদের দখলে এলে আর কোনো চিন্তা নেই। দ্বিতীয় কণ্ঠস্বরটি কানে যেতেই আমার শরীর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ওটা নীতিশের গলা, অথচ নীতিশকে আমাদের কাছে কত বিনয়ী, মার্জিত আর সজ্জন বলে মনে হয়েছিল। ব্যোমকেশ অন্ধকারের মধ্যে আমার হাত ধরে টানল। আমরা সেই সরু আর স্যাঁতস্যাঁতে গলিটা ধরে নিঃশব্দে এগোতে লাগলাম। সুড়ঙ্গটা এখানে একটু খাড়াই হয়ে ওপরের দিকে উঠে গেছে। কিছুক্ষণ অন্ধকার হাতড়ে হাঁটার পর সামনে একটা ছোট কাঠের কপাট নজরে এলো। ভায়া অতি সন্তর্পণে তাতে একটা মৃদু ধাক্কা দিতেই কপাটটা একটু ফাঁক হলো। সাথে সাথে রান্নার মশলার ঘ্রাণ আর গরম হাওয়ার একটা ঝাপটা আমাদের মুখে লাগলো। আমরা যেখানে এসে বেরোলাম সেটা হলো জমিদার বাড়ির পুরনো ঠাকুর দালান সংলগ্ন বিশাল হেঁসেল ঘর। ঘড়িতে তখন রাত 3টে, তাই রান্নাঘরটা একদম নির্জন। ও চট করে চারিদিকটা দেখে নিয়ে নিশ্চিত হলো যে কেউ কোথাও নেই। আমরা পা টিপে টিপে রান্নাঘর থেকে বেরিয়ে বড় হলঘরের দিকে পা বাড়ালাম। হলঘরের ভেতরে প্রবেশ করতেই আমরা এক অভাবনীয় দৃশ্য দেখলাম। ঘরের মাঝখানে বড় একটা সোফায় রজনীকান্ত বাবু বসে আছেন। তার কাঁপা হাতে ধরা একটা বন্দুক, আর তার ঠিক সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন শোভনলাল বাবু। শোভনলাল বাবুর হাতে একটা রক্তমাখা বড় ছুরি। আমাদের অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে দুজনেই পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। রজনীকান্ত বাবু প্রায় চিৎকার করে উঠলেন, ব্যোমকেশ বাবু, আপনারা বেঁচে আছেন? এই যে দেখুন, শোভনলালই আমার বিশ্বস্ত ভৃত্যকে খুন করেছে। ও নিজেই স্বীকার করেছে সব। শোভনলাল বাবু থরথর করে কাঁপছিলেন। তিনি রজনীবাবুর পায়ের কাছে বসে পড়ে আর্তনাদ করে বললেন, না কর্তা, আমি খুন করিনি কর্তা। আমি শুধু আপনার ওই পাণ্ডুলিপিটা সরিয়েছিলাম, তাও আমাকে বাধ্য করা হয়েছিল কর্তা। আমি খুনি নই, সত্যি বলছি কর্তা। ও ধীর পদে এগিয়ে গিয়ে রজনীকান্ত বাবুর বন্দুকের নলটা আলতো করে নিচু করে দিল। শান্ত গলায় বলল, রজনীবাবু, সত্য সবসময় ততটা সরল হয় না যতটা ওপর থেকে দেখা যায়। শোভনলাল বাবু ছিঁচকে চোর হতে পারেন, জালিয়াতিতে পটু হতে পারেন, কিন্তু ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করার মতো বুকের পাটা ওনার নেই। ঠিক এই মুহূর্তে নীতিশকে সিঁড়ি দিয়ে দ্রুত বেগে নিচে নেমে আসতে দেখলাম। আমাদের দেখে সে এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল। তারপর মুহূর্তের মধ্যে নিজের ওপরে নিয়ন্ত্রণ ফিরে পেয়ে বলল, আরে ব্যোমকেশ বাবু, আপনারা ওই অভিশপ্ত সুড়ঙ্গ থেকে জ্যান্ত ফিরে এলেন কি করে? আমরা তো আপনাদেরকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছিলাম।
শেষে কোথাও না পেয়ে ভাবছিলাম যে এবার বুঝি পুলিশে খবর দেব। ব্যোমকেশ নীতিশের দিকে তাকিয়ে এক বিচিত্র আর ক্রূর হাসি হাসল। আমাদের খুঁজছিলেন নাকি আমাদের সমাধিস্থ করার ফন্দি আঁটছিলেন নীতিশবাবু? আপনার সেই রূপালী বোতামটা কি এমনিই বাগানে পড়েছিল, নাকি ওটা আমাদের বিভ্রান্ত করার জন্য আপনার পাতা এক পরিকল্পিত টোপ ছিল? নীতিশ চরম ঘাবড়ে গিয়েও আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করল। কি 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 বলছেন কি আপনি? আমি তো সর্বক্ষণ আপনাদের সাহায্য করতে চেয়েছিলাম। ব্যোমকেশ কোনো উত্তর না দিয়ে পকেট থেকে সেই পিতলের নল আর আসল পাণ্ডুলিপিটা বের করে মেহগিনি টেবিলের উপরে রাখল। রজনীকান্ত বাবু, আপনার বাড়িতে কোনো বাইরের শত্রু হানা দেয়নি। শত্রু লুকিয়েছিল আপনার আদরের ভাইপোর ছদ্মবেশে। নীতিশ জানতো এই সুড়ঙ্গ আর ইতিহাসের গোপন তথ্যের কথা। সে চেয়েছিল আসল পাণ্ডুলিপিটা সরিয়ে ফেলতে, কারণ তাতে লেখা আছে আপনাদের পরিবারের সেই আদি কলঙ্কিত ইতিহাস, যা ফাঁস হলে আপনাদের এই আভিজাত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নীতিশ এবার তার মুখোশ খুলে ফেলল। তার মুখটা রাগে আর হতাশায় বিকৃত হয়ে উঠল। সে কর্কশ গলায় বলল, প্রমাণ কোথায়? এই কয়েক টুকরো জীর্ণ কাগজ কি আমার বিরুদ্ধে আদালতে প্রমাণ হয়ে দাঁড়াবে? ব্যোমকেশ টেবিলের ওপরে ঝুঁকে পড়ে বলল, প্রমাণ অনেক আছে নীতিশবাবু। আপনি সুড়ঙ্গের ওপর থেকে যখন আমাদের হুমকি দিচ্ছিলেন, তখন আপনি একটি ছোট্ট ভুল করে ফেলেছেন। আপনার জামায় লেগে থাকা এক বিশেষ ধরনের দুর্মূল্য ধূপের গন্ধ নিচের গুমোট হাওয়ায় মিশে গিয়েছিল। যে ধূপ রজনীবাবু কেবল তাঁর উপাসনা ঘরে ব্যবহার করেন, এবং আপনি সেখান থেকেই সরাসরি সুড়ঙ্গ মুখে এসেছিলেন। আর এই শোভনলাল বাবুকে আপনি ব্ল্যাকমেল করে জাল পাণ্ডুলিপি তৈরি করতে বাধ্য করেছিলেন। কে? আমি ভুল বলছি শোভনলাল বাবু? শোভনলাল বাবু এবার হাউ হাউ করে কেঁদে সব উগরে দিলেন। হ্যাঁ বাবু, নীতিশই আমাকে বলেছিল আমি যদি নকল পাণ্ডুলিপি বানিয়ে না দিই, তবে ও আমাকে ওই পুরনো জালিয়াতির মামলায় পুলিশের কাছে ধরিয়ে দেবে। ওই নিরীহ ভৃত্যটিকেও ও নিজেই সরিয়ে দিয়েছে বাবু, কারণ সে নীতিশকে ওই সুড়ঙ্গে ঢুকতে দেখে ফেলেছিল। বাবু, ধরা পড়ে গিয়ে নীতিশ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে পকেট থেকে একটা ছোট পিস্তল বের করে আমাদের দিকে তাক করল। অনেক হয়েছে ব্যোমকেশ বাবু, আপনি বড় বেশি জেনে ফেলেছেন, কিন্তু আজকে রাতে এই সমস্ত গল্পের শেষ হবে, তাও আমার হাতে। ঠিক সেই মুহূর্তেই বাইরে এক প্রচণ্ড বজ্রপাত হল। অট্টালিকার জানলার সার্সিগুলো থরথর করে কেঁপে উঠল। বজ্রের সেই গগনবিদারী আওয়াজে নীতিশ এক মুহূর্তের জন্য চমকে উঠতেই ব্যোমকেশ বাঘের মতো ক্ষিপ্রতায় তার উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে শুরু হলো জানান্তিক ধস্তাধস্তি। আমি হাতের লাঠিটা বাগিয়ে এগিয়ে গেলাম সাহায্যের জন্য, কিন্তু নীতিশ ছিল শরীরে বলবান এবং টকবগে যুবক। সে সজোরে এক ধাক্কায় ব্যোমকেশকে দূরে ফেলে দিল, আর মেঝেতে হাঁটু গেড়ে বসে পিস্তলটা সরাসরি ওর বুক বরাবর তাক করল। ঠিক সেই মুহূর্তে ভাগ্যদেবী যেন স্বয়ং বিচারকের আসনে বসলেন। নীতিশ যখন ট্রিগারে আঙুল চাপতে যাবে, তখন এক বিকট শব্দে লাইব্রেরির সেই অতিকায় পুরনো ঝাড় লণ্ঠনটা হুড়মুড় করে ছিঁড়ে ঠিক ওর মাথার উপরে আছড়ে পড়ল। কয়েক কুইন্টাল ওজনের সেই কাঁচ আর পিতলের ঝাড় লণ্ঠনের তলায় নীতিশ পিষ্ট হয়ে আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরের ভেতরে ধুলো আর ভাঙা কাঁচের এক কুয়াশা তৈরি হলো। রজনীকান্তবাবু কাঁপতে কাঁপতে বন্দুক নিয়ে এগিয়ে এলেন। ও ধীরে সুস্থে মাটি থেকে উঠে দাঁড়িয়ে নিজের গায়ের ধুলো ছাড়ল। সে স্থির দৃষ্টিতে ওপরের দিকে তাকালো। ঝাড় লণ্ঠনের মোটা দড়িটা কেউ কেটে দেয়নি। ওটা দীর্ঘদিনের পুরনো, আর আজকের সেই প্রবল কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় আলগা হয়ে গিয়েছিল। ভায়া একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে চেয়ে বলল, অজিত, মানুষ যখন বিচারের ঊর্ধ্বে চলে যায়, তখন প্রকৃতি চরম বিচারকের ভূমিকা নেয়। তবে রহস্যের শেষ পাতাটা এখনো পড়া বাকি। সে সযত্নে আসল পাণ্ডুলিপিটার শেষ পাতাটা উল্টালো।
সেখানে নবাবের খাস মুন্সির সূক্ষ্ম হাতের লেখায় একটি অদ্ভুত জ্যামিতিক ছক কাটা ছিল। ব্যোমকেশ সেটা রজনীবাবুকে দেখিয়ে বলল, রজনীকান্ত বাবু, এই পাণ্ডুলিপি আপনাকে সরাতেই হবে, তবে আগুনে পুড়িয়ে নয়। আপনার পূর্বপুরুষদের ইতিহাসের সত্যের মুখোমুখি হওয়ার সাহস কি আপনার আছে? রজনীকান্তবাবু যেন এক মুহূর্তে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি মাথা নিচু করে ম্লান স্বরে বললেন, আছে ব্যোমকেশবাবু। এই রক্তক্ষয় আর মিথ্যার চেয়ে আমি সত্যকেই বরণ করতে চাই। রাত এখন প্রায় হয়ে এসেছে শেষ। ভোরের আলো ফ্যাকাশে হয়ে ফুটে উঠেছে জান্নার শার্সিতে। বৃষ্টির সেই প্রলয়ঙ্করী দাপট এখন অতীত। কেবল গাছপালা থেকে টুপটুপ করে জল পড়ার শব্দটাই নিস্তব্ধতাকে ভাঙছে। আকাশের এক কোণে এক ফালি রূপলি রেখা দেখা যাচ্ছে, যা গত রাতের বিভীষিকাময় অন্ধকারের সমাপ্তি ঘোষণা করছে। কিন্তু হ্যারিসন রোডের সেই শান্ত সকাল আর কাশিম বাজারের এই জমিদার বাড়ির ভোরের মধ্যে দুস্তর ব্যবধান। এখানে বাতাসে এখনো বারুদের গন্ধ আর ষড়যন্ত্রের তিতকুটে স্বাদ লেগে আছে। নীতিশকে লাইব্রেরি ঘরের এক কোণে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার মাথায় পট্টি বেঁধে দেওয়া হলেও চোখ দিয়ে তখনও ঘৃণা আর অতৃপ্ত লোভের আগুন ঠিকরে বেরোচ্ছে। শোভনলালবাবু অন্য এক কোণে জড়সড় হয়ে বসে আছেন। রজনীকান্তবাবু যেন এক রাতেই 10 বছর বুড়িয়ে গেছেন। তিনি তার কাঁপা হাতে একটা লাঠি আঁকড়ে ধরে আমাদের সাথে বাগানের দিকে পা বাড়ালেন। ব্যোমকেশ আগে আগে হাঁটছিল। ওর হাতে সেই আসল পাণ্ডুলিপি আর পিতলের নল থেকে উদ্ধার করা সেই রহস্যময় মানচিত্র। বাগানের ভিজে মাটি আমাদের জুতোর তলায় লেপ্টে যাচ্ছিল। অশ্বত্থ গাছটার কাছে পৌঁছতেই এক ঝাঁক কাক কা কা শব্দে উড়ে গেল, যেন তারা কোনো অশনি সংকেত দিয়ে আমাদের আগমনে বিরক্তি প্রকাশ করছে। ও গাছটার চারপাশ একবার তীক্ষ্ণ নজরে দেখে নিল। তারপর মানচিত্রটা চোখের সামনে ধরে সূর্যের প্রথম কিরণটার দিকে তাকালো। সূর্যের আলো যখন অশ্বত্থ গাছের একটা নির্দিষ্ট ডালের ছায়া মাটির উপরে লম্বা করে ফেলল, ও ঠিক সেই ছায়ার শেষ প্রান্তে নিজের ছড়িটা সজোরে গেঁথে দিল। রজনীকান্ত বাবু, ঠিক এইখানটাই খুঁড়তে হবে। ব্যোমকেশ শান্ত অথচ গাম্ভীর্যপূর্ণ গলায় বলল। আমি একটু অবাক হয়ে বললাম, এখানে তো সেই দুর্ভাগা ভৃত্যটির দেহ পাওয়া গিয়েছিল। পুলিশ কি এই জায়গাটা খুঁড়ে দেখেনি? ব্যোমকেশ মৃদু হাসল। পুলিশ দেখেছিল ঠিকই অজিত, কিন্তু তাদের নজর ছিল কেবল লাশের ওপর। তারা মাটির অত গভীরে যাওয়ার প্রয়োজন মনে করেনি। আর খুনিও জায়গাটা অত্যন্ত ধূর্ততার সঙ্গে বেছে নিয়েছিল, যাতে লোকে ভূতের ভয় বা কালনাগিনীর উপদ্রবের কারণে এখানে আর পা না দেয়। কিন্তু এই অশ্বত্থ গাছটা শুধু নীরব সাক্ষী নয়, ওটা একটা সমাধি ফলক। রজনীকান্তবাবু কম্পিত স্বরে বললেন, সমাধি ফলক? কার সমাধি ব্যোমকেশবাবু? ও উত্তর না দিয়ে মালিকে ইশারা করল। সে আগেই একটা কোদাল জোগাড় করে রেখেছিল। আমি আর সেই বিশ্বস্ত পুরনো মালি মিলে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট গভীরে যেতেই কোদালের মাথায় একটা শক্ত ধাতব শব্দ হলো। শব্দটা শোনা মাত্রই আমরা সবাই স্থাণুর মতো দাঁড়িয়ে পড়লাম। ভায়া তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে হাত দিয়ে কাদা সরাতে শুরু করলো। আমরাও তাকে সাহায্য করতে লাগলাম। কিছুক্ষণ ধস্তাধস্তির পর বেরিয়ে এলো একটা পুরনো লোহার সিন্দুক। আকারে সিন্দুকটা খুব প্রকাণ্ড নয়, কিন্তু অসম্ভব ভারী। সেটার গায়ে পুরু মরচে ধরেছে, আর তার ডালায় খোদাই করা আছে সেই একই প্রাচীন চিহ্ন যা আমার রক্তমাখা পাণ্ডুলিপিতে দেখেছিলাম। সিন্দুকটা ওপরে তুলতে আমাদের বেশ কসরত করতে হলো। কোনো মতে সেটা উপরে আনার পর ব্যোমকেশ তার জাদুকরি কৌশলে চাবি ছাড়াই তালাটা খুলল। আমরা সবাই রুদ্ধশ্বাসে ভেতরে তাকালাম, কিন্তু অবাক বিষয় দেখলাম সেখানে কোনো হিরে জহরত নেই, নীলা বা সোনার মোহরের স্তূপ নেই। তার বদলে ভেতরে রয়েছে কিছু জীর্ণ দলিল, একটা প্রাচীন রাজকীয় ফরমান আর পিতলের তৈরি একটা তসবিহ। রজনীকান্তবাবু চরম হতাশ হয়ে কাঁপা গলায় বললেন, এই কি সেই সম্পদ? এই সামান্য একটা তসবিহের জন্য এতগুলো প্রাণ গেল? এই জীর্ণ কাগজগুলো আর এই তসবিহের জন্য নীতিশ কেন হিতাহিত জ্ঞান হারিয়ে পাগল হয়েছিল? ও দলিলগুলো হাতে তুলে নিয়ে রজনীকান্তবাবুর দিকে তাকালো।
তার চোখের দৃষ্টিতে তখন গভীর মমতা। ও সেই জীর্ণ দলিলের ওপর টর্চের আলো ফেলে পড়তে শুরু করলো। ওর কপাল কুঁচকে এলো, চোয়াল শক্ত হলো। এক দীর্ঘ স্তব্ধতার পর সে রজনীকান্ত বাবুর চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ভারী গলায় বলতে শুরু করলো, রজনীকান্ত বাবু, নীতিশ আসলে কোনো পার্থিব সম্পদের খোঁজ করছিল না, সে ইতিহাসকে হত্যা করতে চেয়েছিল। এই দলিলে লেখা আছে 1757 সালের এক কালিমা লিপ্ত রাতের কথা। পলাশির যুদ্ধের ঠিক প্রাক্কালে আপনার পূর্বপুরুষ, যিনি নবাব আলীবর্দী খাঁর অতি বিশ্বস্ত সেনাপতি ছিলেন, তিনি নবাবের পরিবারের একটি অংশকে শত্রু সৈন্যের হাত থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে এই প্রাসাদের সুড়ঙ্গে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি বেইমানি করেন। ইংরেজদের সাথে হাত মিলিয়ে তিনি উপহার পান এই বিশাল জমিদারি আর অঢের ঐশ্বর্য। আর ওই যে পিতলের তাসবিট দেখছেন, ওটা ছিল স্বয়ং নবাবের পবিত্র উপাসনার বস্তু। আপনার পূর্বপুরুষ নবাবের সেই আশ্রিত মানুষদের এই সুড়ঙ্গের ভেতরেই জ্যান্ত কবর দিয়েছিলেন, যাতে তার বিশ্বাসঘাতকতার কোনো জীবন্ত সাক্ষী না থাকে। রজনীকান্ত বাবু এক নিমেষে যেন পাথরের মূর্তিতে পরিণত হলেন। তার হাতের লাঠিটা থক করে মাটিতে পড়ে গেল। রুদ্ধস্বরে তিনি বললেন, তার মানে আমার এই দীর্ঘ আভিজাত্য, এই ঐতিহ্যের অট্টালিকা সবই নিরপরাধ মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। ব্যোমকেশ দলিলগুলো গুছিয়ে নিয়ে বলল, নীতিশ কোনোভাবেই এই বিভৎস সত্যটা জেনে ফেলেছিল। সে চেয়েছিল এই সমস্ত প্রমাণ চিরতরে ধ্বংস করে দিতে, যাতে আপনাদের বংশের এই কলঙ্ক পৃথিবীর কেউ জানতে না পারে। শোভনলালকে সে দাবার ঘুঁটি করে জাল পাণ্ডুলিপি তৈরি করেছিল, যাতে লোকে ওটাকে কেবল এক অবাস্তব গুপ্তধনের গল্প বলে মনে করে। কিন্তু বেইমানির ইতিহাস কি অত সহজে চাপা দেওয়া যায়? আপনাদের সেই বৃদ্ধ ভৃত্য সম্ভবত মাটি খোঁড়ার শব্দ পেয়েছিল, বা নীতিশকে বাগানে সন্দেহজনক কিছু করতে দেখে ফেলেছিল, তাই তাকে ওই সুড়ঙ্গবাসীদের মতোই অকালে প্রাণ দিতে হলো। কিন্তু নীতিশ তো একাই প্রমাণ সরাতে পারত। তবে আমাদের সামনে এত নাটক সাজানোর কি প্রয়োজন ছিল? ও আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে সিগারেট ধরালো। অপরাধী সবসময় চায় তার কৃতকর্মের একজন বিশ্বাসযোগ্য সাক্ষী থাকুক, যে তাকে দুনিয়ার সামনে নির্দোষ বলে সার্টিফিকেট দেবে। সে ভেবেছিল, আমাকে যদি সে জালিয়াতির জালে ভুল পথে চালিত করতে পারে, তবে আমার মুখ দিয়েই সে নিজেকে নির্দোষ প্রমাণ করাবে। কিন্তু সে জানত না, সত্যের তেজ সহ্য করার ক্ষমতা সবার থাকে না। হঠাৎ অন্দরমহল থেকে এক বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। আমরা দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে লাইব্রেরি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে স্তম্ভিত, নীতিশ সেখানে নেই। মেঝেতে দড়িগুলো পড়ে আছে, জানলার কাঁচ ভাঙা। ব্যোমকেশ গর্জন করে উঠল, অজিত, সুড়ঙ্গের দিকে চলো, ওখানেই গেছে। আমরা যখন সুড়ঙ্গের প্রবেশপথে পৌঁছলাম, দেখলাম পাথরের সেই স্ল্যাবটা হাট করে খোলা। সুড়ঙ্গের মুখ দিয়ে আগুনের লেলিহান শিখা কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে। ভেতরে নীতির সমস্ত নথিপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। উন্মত্তের মতো সে হাসছে। সেই হাসিতে মানুষের স্বর নেই। সব শেষ, সব শেষ। কোনো প্রমাণ থাকবে না, কোনো প্রমাণ নয়। দুনিয়ার কেউ জানবে না যে আমরা বেঈমান। কেউ জানবে না, কেউ না। আগুনের উত্তাপ সুড়ঙ্গের গুমট গ্যাসে আরো বহুগুণ বেড়ে গেল। ও ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু আগুনের হলকা আর কালো ধোঁয়ায় পিছিয়ে আসতে বাধ্য হলো। আমি চিৎকার করলাম, নীতিশ, বেরিয়ে এসো, পাগলামি করো না। কিন্তু নীতিশ তখন আগুনের সেই প্রলয়ের নৃত্যে মত্ত। হঠাৎ এক বিকট শব্দে সারা বাড়ি কেঁপে উঠল। সুড়ঙ্গের ভেতরে জমে থাকা প্রাচীন কোনো দাহ্য গ্যাস বা বারুদের অবশিষ্টাংশ ফেটে গেল। চোখের পলকে সুড়ঙ্গের ছাদটা হুড়মুড় করে ধসে পড়ল। পৃথিবী যেন গ্রাস করে নিল নীতিশ আর সেই কয়েকশো বছরের অন্ধকার ইতিহাসকে। আমরা মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম।
ধুলোর মেঘ ধীরে ধীরে থিতিয়ে এলো। রজনীকান্তবাবু মাটির ওপর হাঁটু কেড়ে বসে ডুকরে কেঁদে উঠলেন। ব্যোমকেশ ওর কাঁধে হাত রেখে পরম মমতায় বলল, রজনীকান্ত বাবু, যে পাপের বোঝা আপনি বইছিলেন না তা আজ ধুয়ে মুছে গেল। আপনার পূর্বপুরুষদের অন্যায়ের বিচার আজ প্রকৃতি নিজেই করে দিল। আপনি এখন কলঙ্ক মুক্ত। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ওর ক্লান্ত মুখে এক ধরনের গভীর প্রশান্তি, কিন্তু আমার মনে একটা খটকা তখনও রয়েই গেছে। আমি বললাম, সেই পিতলের মূর্তি আর সোনার ফরমানটা তো সিন্ধুকের বাইরে আমাদের হাতে রয়ে গেছে, ওগুলোর কি হবে? ব্যোমকেশ একটা লম্বা ধোঁয়া ছাড়ল। ওগুলো মিউজিয়ামে যাবে অজিত। মানুষ জানুক সত্য কত নিষ্ঠুর হতে পারে। তবে আজকের এই রহস্যের একটা শেষ অঙ্ক কিন্তু এখনো বাকি। তুমি কি খেয়াল করেছো অজিত, নীতিশের দড়িটা ঠিক কে খুলে দিয়েছিল? আমি চমকে উঠলাম। কে? ও কোনো উত্তর দিল না, শুধু দূরের অন্ধকার করিডোরের দিকে তাকালো, যেখানে শোভনলাল বাবুর ছায়াটা দীর্ঘতর হচ্ছিল। বোঝা গেল বিশ্বাসঘাতকতার ইতিহাস হয়তো মুছেছে, কিন্তু রহস্যের জাল আরও কতদূর বিস্তৃত তা কেবল সত্যান্বেষী জানে। ব্যোমকেশ এক বিষণ্ণ হাসি হাসল। সিগারেটের নীলচে ধোঁয়াটা জানলার বাইরে ছেড়ে দিয়ে সে বলল, অজিত, এই বাড়িতে এখনো একজন আছে যে ছায়ার মতো আমাদের চারপাশে ঘুরছে। চলো, সেই মানুষটির সাথে মোলাকাত করার সময় হয়েছে। সুরঙ্গ ধসে পড়ার সেই প্রলয়ঙ্করী শব্দটা যখন স্তিমিত হলো, এক প্রকাণ্ড ধুলোর মেঘ চারিদিককে গ্রাস করে নিল। বাগানের পাখিরা তখন আর ডাকছে না। প্রকৃতি যেন এক মস্ত বড় পাপের বিসর্জন দেখে পাথর হয়ে গেছে। রজনীকান্ত বাবুকে কোনো মতে পাঁজাকোলা করে ধরে আমরা বারান্দায় নিয়ে এলাম। তার শরীর থরথর করে কাঁপছে। নীতিশ তার আপন রক্ত ছিল, শতহোক ভ্রাতুষ্পুত্র। তার এই বিভৎস পরিণতি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ব্যোমকেশ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে লাইব্রেরি ঘরের সেই ভাঙা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। মেঝেতে পড়ে থাকা সেই দড়িগুলো হাতে তুলল। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম দড়িগুলো যেখান থেকে খোলা হয়েছে সেখানে কোনো দাঁতের দাগ বা ধস্তাধস্তির চিহ্ন নেই। ওটা খুব ধীর স্থিরভাবে এবং নিপুণভাবে খোলা হয়েছে। তুমি কি বলতে চাইছো নীতিশ নিজে নিজে এই অসাধ্য সাধন করেছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ও দড়িটা আমার চোখের সামনে মেলে ধরল। না অজিত, ভালো করে দেখো, বাঁধনটা খোলা হয়েছে বাইরে থেকে। কেউ একজন অতি নিপুণ হাতে গেটগুলো আলগা করে দিয়েছে। নীতিশ যখন দেখলো লাইব্রেরি ঘরের লণ্ঠন পড়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, আর আমরা সবাই যখন বাগানের দিকে দৌড়ালাম, তখন সেই তৃতীয় ব্যক্তিটি ঘরে ঢুকে তাকে মুক্ত করে দেয়। কিন্তু তাকে মুক্ত করার উদ্দেশ্যটা কি কেবল প্রাণ রক্ষা ছিল? আমি মাথা চুলকে বললাম, হয়তো তাকে বাঁচাতে চেয়েছিল। ও জানলার বাইরে তাকিয়ে রহস্যময় গলায় বলল, বাঁচাতে নাকি মরতে পাঠাতে? নীতিশ যে মরিয়া হয়ে সুড়ঙ্গে ঢুকে সব প্রমাণ ধ্বংস করতে চাইবে, সেটা ওই তৃতীয় ব্যক্তিটি আগে থেকেই জানত। নীতিশকে মুক্ত করে সে আসলে নিজের পথের শেষ কাঁটাটা সরিয়ে দিল। নীতিশ মরল, আর তার সাথে সেই সব অন্ধকার রহস্য মাটির নিচে চাপা পড়ল। অন্তত ওই ব্যক্তিটি তাই ভেবেছিল। আমরা আবার বসার ঘরে ফিরে এলাম। রজনীকান্ত বাবুকে সান্ত্বনা দিচ্ছিলেন শোভনলাল বাবু। তিনি এখন বেশ শান্ত। হয়তো তার ওপর থেকে নীতিশের সেই ভীতিকর ছায়া চিরতরে সরে গেছে, কিন্তু ভায়ার সেন দৃষ্টি তখন খুঁজছিল অন্য কাউকে। হরেনবাবু কোথায়? ওর এই আকস্মিক প্রশ্নে সবাই একটু চমকে উঠল। সেই ভৃত্য হরেন, যে আমাদের প্রথম দিন চা দিয়ে গিয়েছিল, সে ধীর পায়ে ঘরের এক অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো। তার মুখমণ্ডল নির্বিকার, যেন কোনো পাথর খোদাই করা প্রাচীন মূর্তি। ও হরেনের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, হরেনবাবু, আপনি এই বাড়িতে কত বছর আছেন? হরেন মাথা নিচু করে বিনীত স্বরে বলল, আজ্ঞে বাবু, আমার 3 পুরুষ এই জমিদার বাড়িতেই সেবা করেছে।
আমার দাদা মশাই ছেলে নেই বাড়ির খাস মুন্সি। মুন্সি শব্দটা শুনেই আমার মাথায় বিদ্যুতের মতো গতরাতের সেই পাণ্ডুলিপির কথাটা খেলে গেল। ও পকেট থেকে সেই পিতলের নল থেকে পাওয়া জীর্ণ কাগজটা বের করলো। আপনার দাদামশাই কি সেই ব্যক্তি ছিলেন যিনি এই সুড়ঙ্গের নকশা আর নবাবের সেই গোপন স্বীকারোক্তি লিখে গিয়েছিলেন? ব্যোমকেশের গলা এখন তলোয়ারের মতো ধারালো। হরেনের চোখে এবার একটা অন্যরকম চমক দেখা গেল। সে আর সেই মেরুদণ্ডহীন ভৃত্য নেই। তার ঋজু ভঙ্গি বলে দিচ্ছিল সে অনেক বড় কোনো সত্যের চিরন্তন বাহক। সে শান্ত গলায় বলল, হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমার বংশের ওপরে দায়িত্ব ছিল এই ধ্রুব সত্যটা রক্ষে করার। আপনার নবাবের নুন খেয়েছিলাম, জমিদাররা বেইমানি করেছিল ঠিকই, কিন্তু আমার দাদা মশাই বেইমান ছিলেন না। তিনি সুড়ঙ্গটা এমন ভাবে বানিয়েছিলেন যাতে কোনোদিন সত্যটা সামনেই আসে। রজনীকান্ত বাবু ফিসফিস করে বললেন, হরেন, তুমি সব জানতে, তবে তবে আমাকে বলনি কেন? হরেন করুণ চোখে তাঁর দিকে তাকালো। কথা বাবু, আপনি মানুষটা বড্ড ভালো। এই আপনার মনে কোনো পাপের বোঝা চাপাতে চাইনি, কিন্তু নীতিশ বাবু সব জেনে ফেলেছিলেন। তিনি আমার ঘর থেকে দাদা মশাইয়ের ডায়েরি চুরি করেন এবং সব প্রমাণ লোপাট করে এই ভিটে মাটি বিক্রি করে দিতে চেয়েছিলেন। আমি চেয়েছিলাম এই সত্যটা কেবল আপনার বংশের লোকই জানো, বাইরের পৃথিবী নয়। কিন্তু নীতিশ যখন খুনি হয়ে উঠল, তখন আমাকে ব্যবস্থা নিতেই হইল। অর্থাৎ নীতিশের বাঁধন আপনিই খুলে দিয়েছিলেন। আপনি জানতেন ও পাগল হয়ে সুড়ঙ্গে ঢুকবে আর সেখানে পুরনো গ্যাস পাইপ লিক হয়ে আছে? হরেন মাথা নাড়ল। হ্যাঁ, আমি তাকে মারতে চাইনি ব্যোমকেশ বাবু, আমি শুধু তাকে সুযোগ দিতে চেয়েছিলাম পালিয়ে যাবার। কিন্তু যার কপালে মৃত্যু লেখাই আছে তাকে কে বাঁচাবে বলেন? সে নিজের লোভের আগুনে নিজেই পুড়ে মরল। ব্যোমকেশ কিছুক্ষণ নীরব থেকে বলল, হরেনবাবু, আপনি সত্য রক্ষা করেছেন ঠিকই, কিন্তু আইনের চোখে আপনিও একজন অপরাধীর সহায়ক। তবে আমি আপনাকে ধরিয়ে দেব না, কারণ আপনি ইতিহাসের প্রতি অনুগত ছিলেন। রজনীকান্ত বাবু উঠলেন। তিনি গিয়ে সেই পিতলের তাসবিহটা আর সোনার ফরমানটা পরম শ্রদ্ধায় হাতে নিলেন। ব্যোমকেশ বাবু, তিনি বললেন, আমি ঠিক করেছি এই সম্পত্তি আর এই জমিদার বাড়ি আমি ট্রাস্ট করে দেব। এখানে একটি অনাথ আশ্রম হবে, আর এই নবাবের স্মৃতিগুলো আমি জাদুঘরে দান করব। আমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত এভাবেই হোক। ব্যোমকেশ হাসল। ওটা জয়ের হাসি নয়, এক ধরনের গভীর আধ্যাত্মিক তৃপ্তির হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, অজিত, আমাদের কাজ শেষ, সত্য অন্বেষণ হয়েছে, এখন কলকাতার পথে পা বাড়ানো দরকার। আমরা যখন স্টেশনের দিকে রওনা দিলাম, তখন স্টেশনের বটগাছের তলায় হরেনবাবুকে দেখলাম। তিনি আমাদের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করলেন। তার চোখে এখন আর কোনো গোপন রহস্যের ছায়া নেই, আছে এক নিঃসীম মুক্তি। ট্রেনে উঠে আমি ওকে বললাম, একটা কথা বুঝলাম না, সেই যে চিরকুটটা এসেছিল, ওই পাণ্ডুলিপিটা আসল নয়, ওটা কে পাঠিয়েছিল? ও জানলা দিয়ে বাইরের দ্রুতগামী গ্রাম্য দৃশ্যের দিকে তাকিয়ে বলল, ওটা হরেন পাঠিয়েছিল অজিত। সে আমাদের সাহায্যই করছিল, সে চায়নি আমি ভুল পথে চালিত হই। একটা সিগারেট জ্বালিয়ে তারপরে বিড়বিড় করে সে বলল, ইতিহাস সবসময় মধুর হয় না অজিত। রক্তের দাগ ধুয়ে ফেলা যায়, কিন্তু তার গন্ধ ইতিহাসের পাতায় চিরকাল থেকে যায়। কাশিমবাজার থেকে ফিরে আসার পর সপ্তাহখানেক কেটে গেছে। কলকাতার ব্যস্ত জীবন আবার আমাদের জাপটে ধরেছে।
কিন্তু আমার মনের ভেতর এখনও সেই সুরঙ্গের ভ্যাবসা গন্ধ আর নীতিশের সেই শেষ আর্তনাদটা গেঁথে আছে। ভায়া আরামকেদারায় আধশোয়া হয়ে বসে এক মনে কনিংহ্যামের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা পুরনো রিপোর্ট পড়ছে। বৌঠান চা আর গরম নিমকে দিয়ে গেছে। পুটিরাম রান্নাঘরে কি একটা মহোৎসব করছে, তার সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। হঠাৎ ভায়া বইটা নামিয়ে রাখল। অজিত, একটা কথা ভাবছি। তারপরে বলল, ইতিহাস বড় অদ্ভুত জিনিস। আমরা মনে করি আমরা ইতিহাস লিখছি, কিন্তু আসলে ইতিহাসই আমাদের চালিত করে। ঠিক সেই সময় পুটিরাম এসে একটা খাম দিয়ে গেল। রজনীকান্তবাবুর চিঠি। তিনি লিখেছেন যে তিনি বাড়িটি অনাথ আশ্রমে রূপান্তরিত করেছেন এবং সেই ঐতিহাসিক নথিগুলো ভারতীয় সংগ্রহশালায় দান করেছেন। হরেন এখন সেই অনাথ শিশুদের দেখাশোনা করে। চিঠিটা পড়ার পর ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে একটা দীর্ঘ ধোঁয়া ছাড়ল। তারপর বলল, দেখেছ অজিত, পাপের প্রায়শ্চিত্ত এভাবেই হয়। রক্ত দিয়ে যে ইতিহাসের শুরু হয়েছিল তা এখন শিশুর হাসিতে শেষ হলো। বৌঠান ঘরে ঢুকে মুচকি হেসে বলল, কি গো সত্যেন্বেষী মশাই, রহস্য তো শেষ হলো, এবার একটু বাস্তব পৃথিবীর দিকে মন দিন। রাতে কি রান্না হবে? আজ আর রান্না নয় সত্য, আজ আমরা বাইরে ডিনার করব। অজিতের নতুন গল্পের প্লট পাওয়া হয়ে গেছে, আজ সেই আনন্দেই উদযাপন হোক। রাতের কলকাতা এখন ঝকঝকে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় শহরটা যেন এক রহস্যময়ীর মতো সেজেছে। গাড়িতে ওঠার আগে একবারও আকাশের দিকে তাকালো। সেই ধ্রুবতারাটা তখনও জ্বলজ্বল করছে। বিড়বিড় করেও বলল, অন্ধকার যত গভীর হয়, সত্যের আলো ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। পরদিন সকালে সংবাদপত্রে একটা ছোট খবর ছাপা হলো। মুর্শিদাবাদের কাশিমবাজারে নবাবী আমলের এক গুপ্ত সুড়ঙ্গ আবিষ্কার। ঐতিহাসিকদের মতে এই আবিষ্কার বাংলার নবাবী আমলের অনেক অজানা অধ্যায় উন্মোচন করবে। কাগজটাও ভাঁজ করে পাশে রাখল। তার কাজ শেষ। সত্য এখন সাধারণের হাতে। আপনি শুনছিলেন অন্ধকারের গল্পকথা 2.0। আজকের গল্পটি আপনাদের কাছে কতটা ধাঁধা রেখে গেল তা অবশ্যই কমেন্ট করুন। আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি রহস্যের সমাধান হয় ভাবনার মধ্যেই। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আরও নতুন নতুন রহস্যের খোঁজে থাকতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যের মোড়কে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।